করে। আয়াস আমাকে দেখে বলল, মুড অফ কেন? আপনাদের ওই ডার্লিং যাকে আদর করে ডার্লিং ডাকছিলেন, উনি আমাকে বলেছে আমি নাকি আমার মা বাবার বিয়ের আগে হয়েছি। আমি যদি কিছু বলতাম তাহলে রটিয়ে বেড়াতো। আয়েশের নতুন বউ ছোক রুটে। উনি এটা বলেছেন? নিজ কানে শুনেছ? না শুনলে কি আর বলছি? চলো আমার সাথে। কোথায়? আহা চলো তো। আমার সামনে বরাবর শান্তশিষ্ট মেজাজে থাকা ছেলেটা হঠাৎই বদলে গেল। আমার মুখের কথা বের হতে হতে তার মুখের রং বদলে গেল। আমি ঠিক বুঝতেছি না সে কি করতে চাইছে। ঘাড়ের শিরা ভেসে উঠেছে তার। তার রেগে যাওয়া দেখে নিজেই ভয় পেয়ে গেলাম। ভীত চোখে আমি আয়েশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললাম, এত রাতে কোথায় যাব আমরা? আয়াস তাতে দাঁত চেপে বলল, না গেলে আমার ঘুম হবে না মুগ্ধতা, প্লিজ চলো আমার সাথে। যাবো, বাট জায়গার নাম নেই। আমার মুখের কথা মুখে থাকতেই আয়াস আমায় পাচা কোলে তুলেই নিচে নামলো। আমি যেন হঠাৎ কোনো হোঁচট খেলাম। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম আমি। তার কোলে উঠে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি। তার চোখে মুখে ভীষণ রাগ, চোখ সামনে রেখে সোজা হাঁটছে। পড়ে যাবার ভয়ে গলা জড়িয়ে ধরে রাখলাম শক্তভাবে। মানুষটা এই আমায় চুমু খাচ্ছে, এই আমায় কোলে তুলছে, সবকিছু হুটহাট করেই করছে। সিঁড়ি বেয়ে নিচে নামার পরে আমাকে নামিয়ে দিয়ে অয়নকে ফোন দিয়ে বলল দরজা লাগিয়ে দিতে। আয়েশকে বললাম, কি হলো আপনার? কি করছেন কি? এত রেগেই বা গেলেন কেন? দেখো মুগ্ধতা, আজ আমি বুঝতে পারছি মানুষের উপকার করতে নেই। ওই মহিলার উপকার যদি অয়ন না করত, তাহলে কি তোমাকে এত খারাপ কথা শোনাতে পারতো? ওনার বাসায় আমি তোমাকে নিয়ে যাব, আর এটার কৈফিয়ত চাইবো। কেন? তোমাকে এত মারাত্মক একটা কথা বলেছে? আচ্ছা শুনুন না, থাক না, যা হবার হয়েছে। না থাকবে না। কেউ তোমাকে অপমান করবে, কষ্ট দিবে আমি বেঁচে থাকতে? তো কখনোই না। এইভাবে কারো বাসায় যাওয়া ঠিক হবে না। মুগ্ধতা, উনি তোমায় কষ্ট দিয়েছেন, তোমার মন খারাপ হয়েছে। তোমার মন খারাপ আমি সহ্য করতে পারবো না। তোমার মনের উপর ডিপেন্ড করে আমার মনের ভালো থাকা। উনি ওনার জামাইয়ের বাসায় গিয়েছেন, সেখানে গিয়ে ওনাকে কিছু বলাটা কি ঠিক হবে? ওনার মেয়ের জামাই আছেন, ওনার মেয়েকে কথা শোনাবেন, তিল থেকে তাল হতে পারে, বুঝতে পারছেন না? ওনার কি হলো আই ডোন্ট কেয়ার মুগ্ধতা। তুমি কষ্ট পেয়েছো এটা আমি মানতে পারবো না। এখন কোনো কষ্ট নেই আমার। তুমি মিথ্যা বলছো। সত্যিই না, কোনো মিথ্যে বলছি না। প্রুফ করতে পারবে? কি? মিথ্যা বলছো না? যদি প্রুফ করতে পারো তাহলে এখন ওনার জামাইয়ের বাসায় যাব না, ঠিক? তবে আমি ওনাকে কিছুই বলবো না, এই কথা দিতে পারছি না। হুম, পারবো। না পারলে কিন্তু ওই মহিলার বাসায় যাব। অপশন দুইটা হয়, তোমার মন খারাপ, নয় সেটা প্রুফ করো, না হয় ওই মহিলার বাসায় চলো। 5 সেকেন্ডের মাঝে ডিসিশন নাও। পারবো বললাম তো। এক্ষুনি মানে এক্ষুনি আমাকে জড়িয়ে ধরবে। আমি যেন ফিল করতে পারি তুমি আমার মাঝে মিশে গিয়েছো। জড়িয়ে ধরে কিস দিতে হবে, পারবে? আমি ডান গালে হাত দিয়ে মাথা কাত করে তার দিকে তাকালাম করুণ দৃষ্টিতে। আমাকে এইভাবে মাইন্ড গার্ড চিপায় ফাঁসাই দিলেন। তার প্রস্তাব শুনে আমি এখন মহাশূন্যে অবস্থান করছি। দুনিয়াতে কি প্রুভ করার মতো আর কিছুই নেই। জড়িয়ে ধরে চুমু দিয়েই প্রুভ করতে হবে। মুগ্ধতা, জামাই একটা পেয়েছিস, টু মাচ রোম্যান্টিক, যার শর্ত হিসেবেও থাকে রোমাঞ্চকর প্রস্তাব। আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, বুঝেছি তুমি পারবে না। চলো ওনাদের বাসায়। আজ সিরিয়াসলি কি করবো আমি জানি না, আর কি বলবো। গো ফার্স্ট কুইক। অন্যকে হেনস্থা করার থেকে নিজের স্বামীর সাথে রোম্যান্স করাটাই বোধহয় বেটার। লজ্জায় মাথা নিচু করে বললাম, এখানেই? না, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, এখানেই না। বাসার পেছনে বিশাল বড় দুইটা কৃষ্ণচূড়া গাছ আছে। অনেক জায়গা জুড়ে ছায়া হয় সে গাছের। গাছের নিচে দেখলে মনে হয় পুষ্পসজ্জা। সেখানে সচরাচর কেউ যায় না। জায়গাটা ভীষণ নিরিবিলি। চলো পুষ্প বিছানায় শুয়ে দুজনে চাঁদ দেখবো, ভীষণ ভালো লাগবে। মৌনভাবে সম্মতি জানালাম। 5 মিনিটের মাঝে আয়েশের সাথে সে বিশাল বড় দুইটা গাছের নিচে দাঁড়ালাম। পূর্ণ পূর্ণিমার চাঁদের আলোয় কৃষ্ণচূড়া ফুলগুলো চিকচিক করছে। গাছের তলায় যেন ফুলের বৃষ্টি। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। আয়েশ আমার দিকে তাকিয়ে বলল, ভালো লাগছে তোমার? মাটিতে পড়ে থাকা ফুলের দিকে তাকিয়ে থেকেই বললাম, ভীষণ সুন্দর লাগছে, এখান থেকে আর কখনো যাব না। গাছ থেকে পড়া এই ফুল দেখে যদি তুমি এতটা মুগ্ধ হও তাহলে বোঝো আমি কতটা মুগ্ধ তোমাকে দেখে। আমার চোখে এই ফুলের থেকেও অনেক বেশি সুন্দর দেখতে তুমি। তোমার দিকেও আমি ঠিক এইভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। তোমাকে দেখাটাও যেন নেশা হয়ে গিয়েছে। যখন প্রথমবার তোমায় দেখেছিলাম বসন্ত উৎসবে, তারপর আর আমাদের নিয়ম করে দেখা হয়নি। দুজনে একসাথে হয়তো স্বপ্ন বুনিনি, তবে রোজ তোমায় দেখতাম।
আমার কল্পনায়। একটা কথা কি জানো, যে যাকে ভালোবাসে তাকে বাস্তবে না দেখলেও কল্পনাতে অজস্রবার দেখে। কল্পনার তুমিটার সাথে সারাক্ষণ কথা বলে, বাস্তবে মানুষটার সাথে অনেক কিছুই ভেবে রেখেও লজ্জায় বলা হয়ে ওঠে না। কিন্তু কল্পনায় আসা মানুষটার কাছে সম্পূর্ণ ভালোবাসা প্রকাশ করা যায়, লজ্জা কাজ করে না মোটেও। এই যে তোমার সাথে কল্পনায় কত কিছু বলেছি, কিন্তু তুমি আমার সামনে থেকেও বলতে পারিনি আমি, কিন্তু আমি বাস্তবেই বলতে চাই কল্পনায় বলা সেসব অনুভূতির কথাগুলো। ঠোঁটে মৃদু হাসি নিয়ে তাকিয়ে আছি তার দিকে। তার কথা শুনলে এখন আর আমার রাগ হয় না। তার কথাগুলো ম্যাজিকের মতো আকৃষ্ট করে তার দিকে। তার মুখ দিয়ে যাই বের হয় তাই মধুর লাগে শুনতে। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আয়াস বলল, শর্ত পূরণ করো। নিচের দিকে তাকিয়ে বললাম, লজ্জা লাগছে আমার, আমি পারবো না। শিখিয়ে দিব আমি। না। আমি কাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি আর তাকে দেখছি। মানুষ বলে ভালোবাসার জন্য নাকি একটা মুহূর্তই যথেষ্ট। আজ সেটা সত্য বলে মনে হচ্ছে। গতকাল মনে হয়েছিল অফিস ছাড়া কাউকে মেনে নিতে পারবো না, কিন্তু আজ মনে হচ্ছে অফিস সাথে কেন জড়িয়েছিলাম আমি। কেন এই মানুষটা আমার জীবনে আগেই আসেনি। একটা মুহূর্তের মাঝে মনে হচ্ছে আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি তার মায়ায় আটকে গিয়েছি। কি হয়েছে জানি না আমার। অদ্ভুত এক টানে আয়েশের কাছে চলে গেলাম, তাকে জড়িয়ে ধরলাম, নিজের সবটা দিয়ে তাকে আপন করে নিলাম। তার বুকে মাথা রেখে হার্টবিটের স্পন্দন শুনছি। সে আমাকে তার দুই হাতের বাঁধনে জড়িয়ে নিল। ভালোবাসার অনুভূতি আমার ভেতরে জেগে উঠল। তাকে জড়িয়ে ধরে যেন মানসিক শান্তি পেলাম। চোখ বন্ধ করে তার বুকে মাথা দিয়ে অন্যরকম কিছু অনুভব করছি। দুজন দুজনকে আলিঙ্গনের পর মুহূর্তে আয়াস নিজেই তার ওষ্ঠ আমার ওষ্ঠের সাথে মেলালো। 2 মিনিট পর ভীষণ লজ্জা পেয়ে তাকে ধাক্কা মারলাম। তার চোখে মুখে ভীষণ দুষ্টুমি আর লজ্জায় 2 হাতে মুখ ঢাকলাম। আয়াস আবার আমার কাছে এসে পুনরায় ওষ্ঠের সাথে ওষ্ঠ মেলালো। আকাশের চাঁদ আর দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছ সাক্ষী হলো দুজন মানব মানবীর কাছে আসার। আয়েশের হাতের উপর মাথা রেখে ফুলে বিছানো মাটিতে দুজন শুয়ে রইলাম। আকাশের দিকে তাকিয়ে আছি দুজন। সময়টা ভীষণ সুন্দর, কিছুটা লজ্জা, কিছুটা জড়তা, কিছুটা ভালো লাগা। আয়েশ আকাশের দিকে তাকিয়েই আমাকে ডাকলো, মুগ্ধতা, হুম। তুমি এত সুন্দর কেন? কই সুন্দর? এত সুন্দর মেয়ে আমি আগে দেখিনি। এটা মিথ্যে কথা। আমার থেকে অনেক সুন্দর মেয়ে আছে, আমি অতটাও সুন্দরী না। তুমি কত সুন্দর, আইডিয়া নেই তোমার। একজন স্ট্রং আর্মি অফিসারকে দুর্বল করে ফেলেছো। আমি কি দুর্বল হতে বলেছি? তুমি বলনি, তবু হয়েছি। কিছু জিনিস কি বলা লাগে বালিকা? এই যে ধরো, তোমাকে কেউ কিছু বললে আমার ভেতরে আগুন হয়ে যায়। আজ তো দেখলাম। ট্রাস্ট মি, আমি তোমায় জোর করে বিয়ে করলেও ভালোবেসে বিয়ে করেছি, তোমায় ভালো রাখতে। আমি এবার হাসলাম। সে আমার হাসি দেখে বলল, এইভাবে হেসো না প্লিজ, তাহলে অনর্থ হয়ে যাবে। কি অনর্থ? বোঝনি? না বুঝলে বোঝাই। বুঝেছি। আপনি এত অসভ্য কেন? মাঝে মাঝে অসভ্য হলে ক্ষতি কি? মুগ্ধতা, হুম। আমায় চুমু দেওয়ার কথা ছিল, দাওনি কিন্তু। আমরা কি আরেকবার চুমু খেতে পারি? না, মোটেও না। আমি চুমু দিইনি মানে? কিছুক্ষণ আগে কি হলো? সে তো আমি করেছিলাম, এবার তোমার পালা। আপনি বাসায় চলুন তো। বাসায় গেলে কি পাবো? আজ আর না। তুমি কি ওষুধের মতো চুমু দিতে চাও নাকি? আজ আর না। এটাও তো ওষুধ অফিসার। আর কিছুক্ষণ সেখানে থেকে বাসায় ফিরে এলাম। পরের দিন আমার রেজাল্ট দিল। রেজাল্ট খুব একটা ভালো না, এ গ্রেড হয়েছে। আয়াস তাতেই ভীষণ খুশি। সবাইকে মিষ্টি খাওয়ালো, যেন তার বউ ভয়ানক রেজাল্ট করেছে। আরোহী আসতে চেয়েও আসেনি। কেটে গেল 15 দিন। ধীরে ধীরে একটু একটু করে আয়েশ আর আমি কাছাকাছি আসছি। অয়ন আর আমি রিলেশনটা সব থেকে সুন্দর। দেবর হলেও ভাইয়ের মতো। এতদিন ধরে আগামীকাল আরোহী আসছে, কাল আয়েশের অফিস আছে। অয়নই তাকে পিক করতে যাবে। ভোর 5টায় অ্যালার্ম বাজতেই আয়েশ উঠে পড়ল। অ্যালার্মের শব্দে আমারও ঘুম ভেঙে গেল। রেগুলারই ঘুম থেকে উঠে দেখি আমাদের মাঝে কোলবালিশ নেই। হয় আমি তার সাথে মিশে আছি, না হয় সে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আগে অস্বস্তি হলেও এখন যেন ধীরে ধীরে তার সবকিছুই আমার অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছে। আজও ঘুম থেকে উঠে দেখি আয়েশের হাতের উপর মাথা রেখে শুয়ে আছি। আয়েশ রেগুলারই ভোর 5টায় ওঠে। ওর সাথে আমিও উঠি, আর দুজনে একসাথে ফজরের নামাজ পড়ি। এটাও একটা রোজকার রুটিনে পরিণত হয়েছে আমাদের।
আজও তাই হলো। আমিও উঠে পড়লাম, অজু করে দুজনেই নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করেই আয়েশ গ্যাসে পানি দিয়ে বলল, মুগ্ধতা, আজ তোমায় আয়াস স্পেশাল কফি খাওয়াবো, যে কফিকে ঘুম চলে যাবে আর মন দিয়ে বই পড়তে পারবে। তার দিকে তাকিয়ে বললাম, আয়েশ স্পেশাল কফিটা? ভয় পেও না, কফিতে চিনি মেশাবো, চুমু নয়। এই আপনি এত ফাজিল কেন বলুন তো? কফিতে যে চুমো মেশানো চাই না সেটা আমিও ভালো করে জানি। আমার রোমান্টিকতাকে ফাজিল বলছো? শোনো, আমি কোনো ফাজিল টাজিল না। আমি হলাম প্রচুর রোমান্টিক হ্যান্ডসাম একটা ছেলে। তুমি কিন্তু ভীষণ লাকি, আমার মতো রোমান্টিক একটা জামাই পেয়েছো। আমার প্রেম কখনই ফুরাবে না। আপনি রোম্যান্স নিয়ে গবেষণা করুন, আমার ঘুম পাচ্ছে, ঘুমোবো। ঘুমাবে যখন আমাকেও সাথে নাও, একসাথে ঘুমাই। বিছানা তো আছে, চান না গিয়ে ঘুমিয়ে পড়ুন। তুমি আগে যাও, বিছানায় একটা রোমাঞ্চকর সকাল হয়ে যাক। শোনো, আমি কিন্তু হাকটাক করার আগে প্রচুর চুমু খাবো। তোমাকে চুমু খেতে প্রচুর ভালো লাগে আমার। আয়েশের দিকে চোখ রাঙিয়ে বললাম, অয়ন আছে কিন্তু, শুনে ফেলে কি ভাববে বলুন তো? একেবারেই জাতা মার্কার লোক কিন্তু আপনি। শুনলেও খেয়াল করবে না, আমার ভাই আমার মতোই ট্যালেন্ট, বুঝতে পারবে ব্যাপারটা। আয়েশের কথা শুনে সোফায় কাত হয়ে আবার চোখ বুজলাম আমি। ভয়ানক ঘুম চোখে জড়সড় হয়ে এসেছে। সকালে ভোরের দিকে আমার সব থেকে বেশি ঘুম আসে, কিন্তু আয়েশ বলে রেগুলার নাকি সূর্যোদয় দেখা ভালো, সকালের মৃদু হাওয়া গায়ে লাগানো ভালো, সকালের মিষ্টি রোদ গায়ে মাখা ভালো। এইসব ভালোর মাঝে আমার কাছে ঘুমকেই বেশি ভালো মনে হয়। সোফায় কাত হয়ে আবার ঘুমিয়ে গেলাম। আয়েশ এসে কফিতে চুমুক দিয়ে আমায় ডেকে বলল, রোমান্স না হয় আপাতত হরতালে থাক, কিন্তু কয়েকদিন পরে অ্যাডমিশন তোমার। এখন অন্তত ফাঁকি দিও না লেখাপড়ায়। আমি তোমাকে কিছুতেই ঘুমাতে দিব না। একটু পরেই অয়নের সাথে গল্প জুড়ে দিবা, তারপর টিভি দেখবা, তারপর শাশুড়ির সাথে ফোনে গল্প করবা, তারপর কুসুম ভাবির কাছে গিয়ে আড্ডা দিবা। ব্যাস হয়ে গেল। আমি আয়েশের দিকে ঘুম ঘুম চোখে তাকিয়ে বললাম, প্রমিস কাল থেকে ভোরেই পড়া শুরু করব। এখন আমাকে ঘুমোতেই হবে। কোনো আয়েশ স্পেশাল কফি আমি খাবো না। তার মানে তুমি ঘুমাবেই, তাই তো মুগ্ধতা? গুড নাইট এগেইন। ওকে ফাইন, তুমি ঘুমাও। অনেকদিন হলো মর্নিং ওয়াকে যাই না, সারিকাও ফোন দিচ্ছে না। যাই, দুজনে মর্নিং ওয়াক করতে পারবো, গল্প করতে পারবো। বলেই আয়েশ আলমারি থেকে কালো ট্রাউজার আর কালো গেঞ্জি বের করে পরে বেরিয়ে গেল। সারিকার সাথে হাঁটাহাঁটি করতে যাবে শুনেই আমার ঘুম উধাও হয়ে গেল। আমি এক লাফে সোফা থেকে নেমে দৌড়ে নিচে গেলাম। আয়াশ আমাকে দেখে অবাক হয়ে বলল। মুগ্ধতা তুমি? আমি তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বললাম, আমিও যাব। কোথায় যাবা ডার্লিং? মর্নিং ওয়াকে। সিরিয়াসলি? হুম। ঘুম কোথায় গেল? ঘুমটুম নেই, চলুন। যাও বেবি, ঘুমাও তুমি। তোমার না প্রচুর ঘুম পাচ্ছে? না পাচ্ছে না। তাই বেবি ঘুম নেই? না নেই। তোমার হঠাৎ ঘুম উধাও, কাহিনী কি? কাহিনী ফাহিনী কিছুই না। আপনার বান্ধবী সারিকা কোথায়? আসছে? এরই মাঝে দেখলাম সারিকা আসছে। সারিকাকে দেখে বললাম, এই নির্লজ্জ মেয়ের সাথে আপনি ইচ্ছে করেই হাঁটাহাঁটি করতে বেরোন তাই না? নির্লজ্জ? আয়েশ আশ্চর্যজনক ভাবে আমার দিকে তাকিয়ে বলল, তো তাই ছাড়া কি? দেখুন গায়ে ওড়না নেই, গেঞ্জি আর প্যান্ট পরে কেউ পরপুরুষদের সাথে বের হয়? কেন, খারাপ কি? ভীষণ হট লাগছে। আমার কাছে তো হট মেয়ে ওয়াও লাগে। আয়েশের দিকে ভয়ানক রাগী চোখে তাকিয়ে বললাম, কি বললেন? না মানে ওই আর কি। আপনি বাসায় চলুন, কোনো মর্নিং ওয়াক করা লাগবে না। আয়েশের গেঞ্জি টেনে ধরে টানতে টানতে বাসার ভেতরে নিয়ে এলাম। আয়েশ নিজে তো ভীষণ অবাক, সাথে সারিকাও অবাক হয়ে তাকিয়ে আছে। বাসার ভেতরে এনে বললাম, এই সারিকা যদি এসে দরজা নক করে আমি কিন্তু দরজা খুলবো না, সোজা কথা। আয়েশ কপালে টান টান করে আমার দিকে তাকিয়ে বলল, আহ, জেলাসি, চারদিকে জেলাসি, প্রচুর জেলাসি। কার জেলাসি? বললাম জিলাপি খাবে তুমি। জিলিপি খাওয়াচ্ছি আপনাকে। এরই মাঝে অয়ন ঘুম থেকে উঠে এলো। অয়নকে দেখে থেমে গেলাম দুজন। দুপুরে অয়ন বাসায় খেয়ে আরোহীকে পিক করতে চলে গেল। আরোহীর নাম্বার দিয়ে দিয়েছি অয়নের কাছে। অয়ন বেরিয়ে গেলে মনে মনে ভাবলাম, আয়েশের তাহলে গেঞ্জি পরা মেয়ে ভালো লাগে। প্লাজোর উপর আয়েশের একটা গেঞ্জি পরলাম। গেঞ্জিটা বেশ বড়। নিজেরও ভীষণ লজ্জা লাগছে, তবে লজ্জা করলে হবে না মুগ্ধতা। নিজের জামাই কন্ট্রোল করতে এসব লজ্জা ফজ্জা ধুয়ে মুছে দিতে হবে। আয়েশ অফিসে যাবে মাত্রই বেরোবে। এরই মাঝে আমাকে এমন রূপে দেখে হা করে তাকিয়ে আছে, যেন পৃথিবীর বুকে প্রথম কোনো আশ্চর্যজনক জিনিস দেখলো। আয়েশকে বললাম, এটা পরেই নিচে যাচ্ছি আমি, আমার একটু কাজ আছে। আয়েশ এবার চট জলদি বলে উঠল,
এই না না মুগ্ধতা, প্লিজ না। না, আমি যাবই। মানুষ আমাকেও হট বলবে না। ও নো, মানুষ আমার বউকে এভাবে দেখুক আমি বেঁচে থাকতে না। আপনি অন্য মেয়েদের হট বলেন কেন? সেবেলায় কিচ্ছু না, তাই না? আপনার তো গেঞ্জি পরা মেয়ে পছন্দ। তোমাকে রাগানোর জন্য বলেছিলাম, সত্যি বলছি। এই যে কান ধরলাম, আর বলবো না, জীবনেও না। শাড়িকা কি পরে থাকে আমি সত্যি খেয়াল দেই না। আমার মন পড়ে থাকে তোমার কাছে মুগ্ধ পরি। আর আমার মোটেও গেঞ্জি পরা মেয়ে পছন্দ নয়। আমার তো সারাক্ষণ অগোছালো শাড়ি পরে থাকা মুগ্ধতাকে পছন্দ। বুঝো না তুমি? আমি আয়েশের কথাই মৌন রইলাম। এবার আয়েশ বলল, বাই দা ওয়ে, এত জেলাস কেন তুমি? আমায় তো আর ভালো টালো বাসো না, তাই না? মনে মনে বললাম, সব যেন বলা লাগে, সব বোঝে আর এটুকু বোঝে না। অসহ্য মানুষ একটা। আমি কেন বলতে যাব ভালোবাসি? নিজের দাম আমি কমাবো না। আয়েশকে বললাম, অফিসে দেরি হয়ে যাচ্ছে, যান আপনি। বিকালের সব রান্না শেষ করে অপেক্ষা করছি আরোহীর জন্য। কতদিন দেখি না আরোহীকে, কিন্তু এত লেট হচ্ছে কেন? আরো 2 ঘন্টা আগে আসার কথা ছিল। বারবার বারান্দায় যাচ্ছি আর রুমে আসছি। এরই মাঝে দেখি অয়ন আর আরোহী গেট দিয়ে বাসায় প্রবেশ করলো। আরোহী আমাকে দেখেই এসে জোরে জড়িয়ে ধরলো। অয়ন বাঁকা চোখে তাকালো আরোহীর দিকে। তারপর অয়ন তার হাতের ব্যাগটা জোরে ফেলে পড়ল। মেয়ে মানুষ এত ফাজিল হয় ভাবি, আগে জানতাম না। শুধু একটা লেজই নেই তোমার বোনের। লেজ থাকলে আজ স্টেশনে সবাই বাদর দেখতে পেতাম। আমি বিস্মিত হয়ে বললাম, কাহিনী কি অয়ন? ভাবি, আমার মুখের দিকে তাকিয়ে দেখো, গরমে মুখের কি অবস্থা। সব তোমার বোনের জন্য। কি মহিলা যে তোমার বোন, আমার 2.5 গুল্লি দিয়ে সেরেছে। অয়নের শার্ট ঘামে ভিজে গিয়েছে, মুখ লাল হয়ে গিয়েছে। আমি অয়নকে বললাম, দ্রুত যাও, গোসল করে ফ্যানের নিচে বসো। তোমার ভাইয়া এত কিপটা কেন? একটা এসি তো কিনতে পারে। ভাবি, তুমি বলতে পারো না। আরোহীর দিকে তাকিয়ে দেখি হেসে যাচ্ছে। শিওর আমার সাদাসিধে দেবরের সাথে কিছু না কিছু করেছে। আরোহীর গাল চেপে ভীষণ হাসির কারণ বোঝার জন্য আরোহীর হাত চেপে ধরলাম আর বললাম, কি করছিস তুই আমার দেবরের সাথে? আরোহী এবার হো হো করে হেসে উঠে বলল, আরে শোন না, কি মজা হয়েছে। তোর দেবর আস্ত একটা বুদ্ধু। আমি হাসতে হাসতে শেষ মুগ্ধ। আমি এক বাস থেকে নেমেই দেখি অয়ন দাঁড়িয়ে আছে। আমি একটা এসি রুমে বসে বারবার অয়নকে মেসেজ দিচ্ছি, কই আপনি, খুঁজে পাইনি তো। অয়ন বারবার বলতেছে সে সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছে। আমি অয়নকে বলছি, আমি হারিয়ে গিয়েছি, আপনাকে খুঁজেই পাচ্ছি না অয়ন ভাইয়া। আমি এখন হারিয়ে গেলে আমার কি হবে অয়ন ভাইয়া? ছেলেটা রোদে দাঁড়িয়ে আমাকে খুঁজতে খুঁজতে হয়রান, একবার এদিক একবার সেদিক। ছেলেটা যখন ভীষণ ক্লান্ত, তখন তার কাছে গিয়ে বললাম, এই যে এক্সকিউজ মি। হুম গরম নাকি খুব আজ? হুম কাউকে খুঁজছেন? হুম পাচ্ছেন না? না। না আর হু বলছেন কেন? সে বেশ বিরক্ত কণ্ঠে আমার দিকে তাকিয়ে বলল, কে আপনি? আর কি বলবো আপনাকে? আপনার বউ আমি, আমার সাথে যাবেন। আপনার সাথে যাব মানে? কে আপনি? আশ্চর্যজনক মেয়ে তো আপনি। রেগে যাচ্ছেন কেন? তো রাখবো না। এখানে কেন এসেছেন আপনি? আমার এক আত্মীয়কে পিক করতেম। গাড়ি থেকে তো সবাই নেমে গিয়েছে, তো আপনি কাকে পিক করতে এসেছেন? উনি আসলে আমার কাছে আসবেন, আর জানেন আমি অপেক্ষা করছি। তাকে দেখলে চিনবেন? চিনব। আমার দিকে ভালোভাবে দেখুন। মেয়ে মানুষের দিকে তাকাই না। কেন, বউয়ের নিষেধ? কি সমস্যা আপনার? আজে বাজে প্রশ্ন করছেন কেন? লুক অ্যাট মি। এই যে আমি আরোহী, আমাকে দেখেও চেনা যায় না? আপনি সিরিয়াসলি? আপনি? হ্যাঁ সিরিয়াসলি আমি। ওই এসি রুমে তখন থেকে বসে আপনাকে দেখছি, কিভাবে খুঁজছেন আমাকে, আবার চোখের সামনে দেখেও চিনছেন না? মানে বসে থেকে আমাকে এই রোদে হয়রান করেছেন? তো কি করব, আপনি নাকি আমাকে দেখলেই চিনবেন, এই হলো তার নমুনা। আজকাল মেয়েরা যেভাবে সেলফি তোলে, বাস্তব আর ছবির অবস্থা দেখে বোঝার কি কোনো উপায় আছে? চলুন এবার। আমার ব্যাগটা ধরুন। এত ভারী কি আছে এতে? খুব একটা ভারী না, চলুন। আরোহীকে বললাম, আমার দেবর এমনিতেই অনেক শান্তশিষ্ট ছেলে। সে মেয়েদের সাথে বেশি কথা বলে না। শান্তশিষ্ট ছেলেটার এই হাল করেছিস? করবই তো, বিআই সাহেব বলে কথা। চল, ফ্রেশ হয়ে খেতে বসবি। আম্মু আর খালামণি 2 বস্তা ভরে জিনিসপত্র পাঠিয়েছে আমাদের জন্য। অয়ন আরোহী দুজনেই ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এলো।
খাবার দিতে দিতে বললাম, অয়ন, আরোহী কি অনেক ঘুরিয়েছে তোমাকে? আগে জানলে আমি যেতাম না ভাবি। বেআই সাহেব খুব কষ্ট দিয়েছে বুঝি? না। আপনার কিন্তু বউ টিকবে না। কেন? কথা এত কম বললে বউ বোবা ভাববে। বিয়ে কে করছে যে বউ টিকবে না? বিয়ে করবেন না? উমা। হুম। হুম, কি আপনার জাতীয় ভাষা? হুম। আপনার একটা কিউট নেম দিয়ে দিলাম আমি, সে হলো হু সাহেব। এখন থেকে হু সাহেব আপনার নাম। এত কথা বলেন, গরম লাগে না? টাকা তো লাগে না, টাকা লাগলে বাধ্য হয়ে কম কথা বলতাম। মিস্টার হু সাহেব। খাওয়া শেষ করে আরোহী বলল, দুলাভাই কোথায় মুগ্ধ? উনি অফিসে। অনেকক্ষণ দেখছিস না, পরাণ পুড়ছে না? অনেকক্ষণ কোথায়, সে তো অফিসে গিয়ে সারাক্ষণ ভিডিও কল দিয়ে রাখে। মানে আমি বুঝি না, তার কি একটুও বিরক্ত লাগে না আমার মুখ দেখতে? সারাক্ষণ কি দেখেন উনি? মুগ্ধ হয়ে মুগ্ধতার রূপে দেখেন উনি। কি দারুণ না? আমার নাম নিয়ে সবাই প্র্যাঙ্ক করো তাই না? সন্ধ্যার পরপরই আয়েশ ভিডিও কল দিল। আরোহী বলল, মুগ্ধ, তোর জানেমান ফোন দিয়েছে, আমার অফিসার দুলা সাহেব। আরোহীর কথা শুনে মৃদু হাসলাম আর বললাম, তোর দুলাভাইয়ের এই জব কবে চলে যাবে? শুধুমাত্রই ফোন করার জন্য। সারাক্ষণ তার এই একটাই কাজ, 5 মিনিট পর পর ফোন করা। নে ফোনটা রিসিভ কর। ফোনটা রিসিভ করে ব্যালকনির দিকে গেলাম, কেননা আয়াস যে ফাজিল, আরোহীর সামনে কি না কি বলে ফেলবে তার ঠিক নেই। আরোহী আমাকে খেপাবে। ফাঁকা ব্যালকনিতে লাইট অন করে ফোনের দিকে তাকালাম। আয়াস চেয়ার হেলান দিয়ে বসে আছে, শার্টের বোতাম 2টা খোলা রাখা, হাতা গোটানো। মনে হচ্ছে প্রচন্ড গরম লাগছে তার। আমার দিকে তাকিয়ে চিফ দিয়ে ভেঙাচ্ছে আয়াস আর মৃদু মৃদু হাসছে। সে ফোন করলে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু তার সামনে এমন ভাব করি যেন সে ফোন করাতে আমি ভীষণ বিরক্ত। বেশ ভাব নিয়ে বলি, বারবার ফোন করার কি প্রয়োজন? কিন্তু আমি সারাক্ষণ তারই ফোনের অপেক্ষা করি। আজও তাই করলাম। তাকে বললাম, কি হয়েছে? মাত্রই ফোন কাটলাম, আবার ফোন দিয়েছেন কেন? আমার এমন বিরক্তি মাখা কথার তোয়াক্কা না করে মুগ্ধ আর আকৃষ্ট করা সুরে আমায় ডাকলেন। মুগ্ধতা? তার কণ্ঠে কিছু তো আছেই, বিশেষ কিছু আছে। তার কণ্ঠে আমার নাম উচ্চারণটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে তার দিকে। আমার ভিতরে তাকে নিয়ে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়। আমি মিহি কণ্ঠে বললাম, বলুন। সে আবার আমাকে সেই একই সুরে ডাকলো। এই মুগ্ধতা, এই। শুধু ডাকছেন, কিছুই তো বলেন না। এই মুগ্ধ, শোনো না। বলুন না। মুগ্ধতা মেরি জান, আই লাভ ইউ। সে কি এইভাবে ডেকে ডেকে আমাকে তার প্রেমের জোয়ারে ভাসাতে চাইছে? এত আকৃষ্ট করা কণ্ঠে ডাকার কি প্রয়োজন? আমি শিওর, শুধু আমি নই, যে কোনো নারী এমনভাবে ডাকলে প্রেমে পড়ে যাবে। ধীরে ধীরে দিনে দিনে সময়ের সাথে সাথে আমি কখন কিভাবে তাকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। আর এমন চমৎকারভাবে যে মানুষটা কারণে অকারণে প্রেম নিবেদন করতে থাকে, তাকে ভালো না বেশে থাকা যায়? অভির সাথে আমার ভালোবাসা ছিল কিনা জানি না, কিন্তু সেদিনের মুগ্ধতা অভির জন্য পাগল ছিল। কিন্তু আজকের মুগ্ধতার বেঁচে থাকার কারণ আয়াস। আজ আমি বুঝি স্বামী নামক মানুষের থেকে প্রিয় আর কেউ হতে পারে না। তার সাথে ভালোবাসা উপর থেকেই জুড়ে দেওয়া হয়। 2 ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে আয়াসের দিকে তাকিয়ে আছি আমি। আয়াস শেষ বাজিয়ে গানের সুর তুলল। চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি জানা নাই। তোমাকে চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। একটা মানুষের শেষ দিয়ে তোলা গানের সুরও এতটা সুন্দর হতে পারে? নিজের অনুভূতি আড়াল করতে বললাম, বিরক্ত হচ্ছি আমি। আমি তাহলে সাকসেস। আমি তো সেই চেষ্টাই করছি বেবি ডল। বিরক্ত হয়ে বাসায় ছুটে আমার অফিসে চলে এসো। ক্লান্ত শরীরে প্রিয়তমার মুখ দেখলে সব ক্লান্তি দূর হয়ে ফুল এনার্জি ফিরে পাবো। খেয়ে আমার কাজ নেই, আমি ছুটে যাব ওনার অফিসে। আসতে হবে না, বাট তাকাও আমার দিকে। তার দিকে তাকিয়ে বললাম, কি? ভীষণ লজ্জায় অন্যদিকে ঘুরে তাকালাম আমি। আয়াস 2 ঠোঁট এক জায়গা করে উচ্চারণ করলো। মুয়া। ঠোঁটে শব্দ করে ফ্লাইং কিস ছুড়ে দিল। মনে হচ্ছে লজ্জায় এক্ষুনি ফোনটা পড়ে যাবে আমার হাত থেকে। মাথা নিচু করে বললাম, ছি, আশেপাশে যদি কেউ থাকতো। আবার দেই তাহলে। লজ্জায় দ্রুত ফোন কেটে দিলাম। ইস, ওনার কি একটু লজ্জা নেই? হুটহাট এসব করেন।
এরই মাঝে কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি একটা ছেলে আমার হাতে একটা কার্ড দিয়ে বলল, আয়াস স্যার দিয়েছেন। আয়াসের ফোন এক্ষুনি কাটলাম। তাহলে কার্ড কিসের? কার্ডটা খুলে দেখি লেখা আছে, বেবি ডল। না আজ তোমার জন্মদিন, না ভ্যালেন্টাইন্স ডে, না কোনো স্পেশাল ডে। এটা জাস্ট একটা লাভ কার্ড আমার পক্ষ থেকে আমার লাভের জন্য। হঠাৎ এটা হাতে পেয়ে তোমার মুখে যে হাসি ফুটবে সেটা দেখার জন্য আমার এটা পাঠানো। এই কার্ডের একটাই মানে, এটা আমার ভালোবাসার বার্তা তোমার জন্য। আমি জানি তুমি এটা পড়ার সময় মৃদু হাসবে, এক লাইন বারবার পড়বে। ভীষণ ভালো অনুভূতি হবে আমার জন্য। আই লাভ ইউ মুগ্ধপরি, আই রিয়েলি লাভ ইউ। এখনও তোমার মুখে ভালোবাসি কথাটা আমি শুনতে পাইনি, তবে আমি জানি তুমি বলবে, খুব শীঘ্রই বলবে। তোমার মনের কথা আমি বুঝে গিয়েছি। আজ কি মন খারাপের রাত, নাকি তীব্র বিষাদের রাত, নাকি আজ ভয়ানক একাকিত্বের রাত? ভরা জ্যোৎস্নায় সব মনে হচ্ছে কেন? মনে কোনো কষ্ট জমেছে কেন রাশি রাশি? কেন কারো অপেক্ষায় তোলপাড় করছে হৃদয়? কেন অস্থিরতায় পুড়ছে হৃদয়? কেন দহন হচ্ছে কাউকে কাছে না পাওয়ার? মন খারাপ আর একাকিত্বের রাত গাঢ় আর গভীর হয় কেন? এসব মন খারাপের কতগুলো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে নিজের ভেতরে। ঘড়িতে রাত 11টা, কিন্তু আয়াস এখনো বাসায় ফেরেনি। সেই সন্ধ্যার পরে আর একটা বারও ফোন দেয়নি আমাকে। কয়েক লক্ষ বার ঘড়ি দেখেছি আমি, কিন্তু সময় যাচ্ছে না। রাত যত বাড়ছে তত আমার মন খারাপ বাড়ছে। রাত যত গভীর হচ্ছে একাকিত্ব যেন আমাকে তত বেশি ঘিরে ধরছে। আজ আয়াস নেই বাসায়, তার অনুপস্থিতি আমাকে বড্ড যন্ত্রণা দিচ্ছে। নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। একদিনও আয়াস আমাকে ছেড়ে রাতে কোথাও থাকেনি, তাই ওর অভাবটা একটুও বুঝতে পারিনি। ভীষণ মিস করছি তাকে, মিস করছি তার আমাকে বিরক্ত করাটা। সে আসুক, এসে বলুক, আমায় মিস করছো তাই না, তুমি আমায় ভালোবেসে ফেলেছো তাই না মুগ্ধতা। এসব বিরক্তিকর কথাই সে বলুক বারবার। বারবার ঘড়ি দেখতে দেখতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। মনে হচ্ছে কয়েক ঘন্টা কেটে গিয়েছে, অথচ ঘড়িতে তাকিয়ে দেখি মাত্র 5 মিনিটও হচ্ছে না। এমন হচ্ছে কেন সব কিছু? আজ টিভি দেখতে মন চাইছে না, ফোন দেখতে মন চাইছে না। সবকিছু বিষণ্ণ লাগছে, শুধু ভালো লাগছে আয়াসকে। সবকিছু থেকে বিরতি নিয়ে তাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। অন্যদিন আয়াস এসেই সেই বাহানায় আমাকে জড়িয়ে ধরে। আমি ঝাড়ি মেরে ফেলে দিয়ে বলি, সরুন নির্লজ্জ কোথাকার। খাওয়ার সময় হুট করেই তার প্লেটের মাছের পেটির অংশ নিয়ে আমার মুখে পুরে দিয়ে বলবে, ফেলে দিও না কিন্তু, বরের হাতের খাবার খেলে মহব্বত বাড়ে। হুটহাট আমাকে না বলে পেছন থেকে এসে জড়িয়ে ধরে বলবে, এই তোমার মাঝে কি জাদু আছে বলবে প্লিজ? তোমাকে দেখলে আমার জড়িয়ে ধরতে ইচ্ছে করে। তুমি রাগ করো বলে জড়িয়ে ধরে থাকতে পারি না, না হলে ট্রাস্ট মি মুগ্ধপরি, সারাক্ষণ নাওয়া খাওয়া বাদ দিয়ে নিদ্রাহীনভাবে তোমাকে জড়িয়ে ধরে রাখতাম। তোমাকে জড়িয়ে ধরে থাকার মতো ভালো অনুভূতি কি আর কিছুতে আছে? রাতে ঘুমানোর সময় কোলবালিশ মাঝে দিয়ে বলি, এটা যেন না সরে সকালে উঠে দেখি বালিশ নেই, তার বাহু ডোরে আমি আবদ্ধ। সে ক্রিকেট দেখার সময় রিমোটটা কেড়ে নিয়ে বলি, আমি সিরিয়াল দেখব। আয়াস বাধ্য হয়ে ফোনে লাইভ দেখে। হঠাৎ করেই আজ সেসব মিস করছি আমি। আমাকে একটা বারও ফোন করেনি কেন সে? ভেবে ভেবে অস্থির হয়ে তাকে ফোন করলাম। সে প্রথমবার রিসিভ করলো না, আর পরের বার কেটে দিল। মনের মাঝে ভয়ানক ব্যথা শুরু হলো। কালবৈশাখীর তুফানের মতো লণ্ডভণ্ড ঝড়ে সব এলোমেলো শুরু হতে লাগলো। আমি জানি আয়াস আসবে, হয়তো বিসি, তবুও এমন হচ্ছে কেন আমার? কেন এই যন্ত্রণাদায়ক অস্থিরতা আমার? অকারণেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আমার। ভীষণ কান্না পাচ্ছে আমার। কাঁদতে কাঁদতে একাকার অবস্থা আমার। কয়েক লক্ষ বার ঘড়ির টাইম দেখে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। ঠিক তখনই একটা মেসেজের সাউন্ডে ওয়াশরুম থেকে ছুটে আসতে গিয়ে হুপড়ি খেয়ে পড়লাম। নিজেকে আত্মরক্ষা করতে গিয়ে ডাইনিং টেবিলের কাগজ টেনে ধরতেই খাবারের পাত্রগুলো নিচে পড়ে গেল। মেসেজের সাউন্ডে কোনো কিছুর হুঁশ ছিল না আমার। আমার বিপদ হোক, হাত ভেঙে যাক, পা ভেঙে যাক, কোনো কিছুর তোয়াক্কা করছিলাম না আমি। আমাকে শুধু ফোনে আসা মেসেজটা দেখতে হবে।
করে। যদি আয়েশের মেসেজ হয়, পড়ে গিয়ে পা কাত হয়ে পায়ের পাতায় ভীষণ যন্ত্রণা করছে। সে যন্ত্রণা উপেক্ষা করে আমি ফোনটা হাতে নিলাম। ফোনটা ডাইনিংয়ের চেয়ারে রেখে ওয়াশরুমে গিয়েছিলাম। ফোনটা হাতে নিয়েই মুখে ফুটল প্রশান্তির হাসি। আয়েশেরই মেসেজ ছিল। সাথে সাথে মেসেঞ্জার ওপেন করে দেখলাম আয়েশ লিখেছে, জেগে আছো বেবি ডল এখনো? সব মন খারাপ উধাও হয়ে গেল নিমেষেই। যেন আমার মন খারাপই ছিল না কোনোদিন। কিছুক্ষণ আগের মুগ্ধতা, আর এই মুগ্ধতাকে দেখে কে বলবে যে আমি কিছুক্ষণ আগে ভীষণ কান্নায় ভেঙে পড়েছিলাম। আয়াস আবার মেসেজে লিখল। মুগ্ধতা, আমি মন খারাপের ইমোজি দিলাম। সে আবার মেসেজ করলো। খেয়েছো রাতে? আমি চুপ রইলাম, তার প্রশ্নটা এড়িয়ে গেলাম। সে আবার মেসেজ করলো। আজ রাতে তোমার কোলবালিশ যেখানে রাখবে সেখানেই থাকবে, কেউ ডিস্টার্ব করবে না। আমি তো এমনটা চাই না, তার ডিস্টার্ব ভীষণভাবে চাইছি আমি। মন খারাপের ইমোজি দিয়ে লিখলাম, কেন? আজ আমি বাসায় ফিরতে পারবো না। কেন ফিরতে পারবেন না? আজ অফিসে নাইট ডিউটি আছে, অনেক ইম্পর্টেন্ট কাজ। আজ কেন, কয়েকদিনই থাকতে পারবো না। চোখের পানিতে ফোন ঝাপসা হয়ে এলো। সে কয়েকদিন বাসায় আসবে না। তাকে না দেখে কিভাবে থাকবো আমি? যন্ত্রণা আবারও তীব্র আকারে বাড়তে শুরু করলো। তার মেসেজের উত্তরে লিখলাম, কেন? তোমার স্বামী একজন অফিসার মুগ্ধতা, তার অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে। বুঝতে পারছি। খেয়েছেন? খাওয়ার সময় পাইনি। বললে না তো তুমি খেয়েছো কিনা? হুম। মানে কি? কিছু না। আয়েশ আবার মেসেজ করলো, কিন্তু আমি উত্তর দিলাম না। কতগুলো মেসেজ করেছি, সিন করে রেখে দিয়েছি। কিছুই ভালো লাগছে না। এই মুহূর্তেই কি তার সব কাজ থাকতে হলো? 15 মিনিট পরেই কলিং বেল বেজে উঠল। এত রাতে কলিং বেল বাজাতে বেশ চমকে গেলাম আমি। দরজা খোলাটাও তো ঠিক হবে না। বেশ ভয় করছে আমার। কে আসতে পারে এত রাতে? আমার ফোন আবার বেজে উঠল। আয়াসেরই ফোন এসেছে। ফোনটা রিসিভ করতেই বলল, দরজার বাইরে দাঁড়িয়ে আছি বেবি ডল, প্লিজ ওপেন দ্য ডোর। সে সত্যিই এসেছে। মাত্রই না বলল সে আসবে না। দরজা খুলে দেখি আয়াস একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আয়াসকে দেখেই সমুদ্রের তেড়ে আসা তুফানের মতো আমি আয়াসকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। বেসামাল কান্না ছুড়ে দিলাম, যেন ছেড়ে দিলে আয়াস আবার পালিয়ে যাবে। আয়াস কিছুই বলল না। সে বেশ খানিকটা অবাকের মতো। আমি এর আগে কখনো তাকে এভাবে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়িনি। আয়াস আমাকে নিজের সাথে শক্তভাবে জড়িয়ে ধরল। আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মুগ্ধ পরি, এভাবে কাঁদছো কেন? আমি কোনো উত্তর দিলাম না। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আয়াস অনেকক্ষণ জিজ্ঞেস করার পর অভিমানী সুরে বললাম, কিছু না। আয়াস আমাকে আরেকটু শক্তভাবে জড়িয়ে ধরে বলল, তুমি কাঁদলে কিন্তু আমিও কেঁদে দিব। আপনি আসেননি কেন? এত দেরি করেছেন কেন? কাঁদছিল? কাজ থাকুক, তবু আপনি চলে আসবেন। আমার ভয় করছিল খুব। আজ তো আরোহী ছিল। কে ছিল কে ছিল না আমি কিছুই জানি না। শুধু জানি আপনি ছিলেন না। আজ আমার কিছুই ভালো লাগছিল না। জানেন কত হাজারবার ঘড়ি দেখেছি। আপনার জন্য সন্ধ্যা থেকে অপেক্ষা করছি আমি। আমি তো এসেছি, তাকিয়ে দেখবে না তুমি? না, দেখব না। আপনি আবার চলে যাবেন। কে বললো চলে যাব? আপনি কিছুক্ষণ আগেই বলেছেন কয়েকদিন বাসায় ফিরতে পারবেন না। আমি প্র্যাঙ্ক করছিলাম। সো সরি জান পাখিটা, আমি কখনোই আর এমন প্র্যাঙ্ক করব না। যে কারণে তোমার চোখে পানি আসে, সে কাজ আয়াস আর কখনোই করবে না। এই দেখো আমি কান ধরছি। আমি জাস্ট দেখছিলাম আমি না থাকলে তোমার খারাপ লাগে কি না। কেন আপনার আমাকে এত পরীক্ষা করার দরকার? কেনর উত্তরটা পেয়ে গিয়েছি, এবার শুধু মুখে শুনতে চাই। এরই মাঝে আয়াস খেয়াল করলো ডাইনিং টেবিলের সব খাবার ফ্লোরে পড়ে আছে। আয়াস আমাকে বলল, এ কি, এসব কিভাবে পড়েছে? আমার জন্য পড়েছে। আমি হোঁচট খেয়েছিলাম। এবার আয়াস খুব উত্তেজিত হয়ে বলল, তুই হোঁচট খেয়েছো? দেখি কোথায় লেগেছে। লাগেনি। লেগেছে দেখাও কোথায়। লাগেনি, সত্যি খাবারগুলো পড়ে গিয়েছে। আমি এগুলো পরিষ্কার করে দ্রুত রান্না করে দিচ্ছি এখন আবার। উফ, এত লক্ষ্মী বউ চাই না আমার। আমার চাই ঝগড়ুটে বউ, যে বলবে এই যে শুনছো, আজ একটু রান্না করে খাওয়াবে। রোজ তো বউয়ের হাতে রান্না খাও। আয়েশের কথা শুনে হেসে দিলাম আমি। পা বাড়াতে গেলেই ব্যথায় আঁতকে উঠতেই আয়েশ আমাকে ধরে বলল, কি হয়েছে মুগ্ধতা? মনে হয় পায়ে ব্যথা পেয়েছি। ইস, খুব ব্যথা লাগছে তোমার? না, বাট হাঁটতে সমস্যা হচ্ছে। একটু হেল্প করবেন আমায়? হেল্প আবার কি? সোজা বলতে পারো না? আমায় একটু কোলে তুলে নাও। আপনি তো ক্লান্ত। আমরা ক্লান্ত হই না মুগ্ধতা, যারা ভালোবাসে তারা ক্লান্ত হয় না।
বরং প্রিয়তমার হাসি মুখ দেখে সব ক্লান্তি দূর হয়ে যায়। আয়েশ আমাকে কোলে তুলে চেয়ারে বসিয়ে দিয়ে ব্যথা পাওয়া জায়গায় ভালোভাবে মালিশ করে দিয়ে বলল, কাল ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার সামান্য কষ্টে তার কত কেয়ার, তাকে ভালো না বাসার কোনো অপশন নেই। আয়েশ ফ্লোর পরিষ্কার করে ফ্রিজে রাখা অবশিষ্ট কিছু খাবার গরম করে এনে নিজে সহ আমাকে খাইয়ে দিল। ভীষণ ফ্রেশ লাগছে এখন মনের মাঝে। আমি বিছানায় বসে আছি। আয়াস রেগুলার রাতে ঘুমানোর আগে একবার গোসল করে, আজও তাই করলো। গোসল শেষ করে 3/4 প্যান্ট পরে রুমে প্রবেশ করলো। তার দিকে খানিক সময় তাকিয়ে থেকে লজ্জা পেলাম। বাবা সত্যিই অনেক হ্যান্ডসাম একজন ছেলের সাথে আমায় বিয়ে দিয়েছেন। আয়াস যে এত সুন্দর আর এতটা হ্যান্ডসাম আগে খেয়ালই করিনি। আর্মি পার্সন এমনিতেই ফিট থাকে, তার উপর আয়াস একটু বেশিই কিউট। ভেবেই শান্তি লাগছে কত হ্যান্ডসাম স্বামী পেয়েছি। পরের দিন রাতে ডিনার শেষ করে আরোহী আর আমি শুয়ে আছি আরোহীর জন্য ঠিক করা বেডরুমে। দুজনে গল্প করতে করতে আরোহীকে দেখলাম হঠাৎ অন্যমনস্ক। অনেকদিন ধরে মনের মাঝে পুষে রাখা একটা কথা জিজ্ঞেস করলাম আরোহীকে বললাম, একটা সত্য কথা বলবি? আমি কি তোকে মিথ্যা বলি মুগ্ধ? তুই কি কারোর সাথে রিলেশনে জড়িয়েছিলি আরোহী আমার অজান্তে? প্লিজ মিথ্যা বলবি না। হ্যাঁ মুগ্ধ, কাউকে ভালোবেসেছিলাম, ভীষণ ভালোবেসেছিলাম, নিজের থেকেও যেন বেশি ভালোবেসেছিলাম। আমার পুরো পৃথিবী জুড়ে সে ছিল, আমার একমাত্র বিশ্বাসের মানুষ সে ছিল, আমার জীবনের প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসা। মনে হতো আমি কত লাকি মুগ্ধ। তারপর কি হলো? তারপর যা হলো ভাবলেও আজও শরীর শিউরে ওঠেও আমার। আমি আর বলতে চাই না মুগ্ধ। না বল না প্লিজ। আমার মুখের উপর এসে বলল, সে আমি না, এখন অন্য কাউকে ভালোবাসে, অন্য কাউকে বিয়ে করতে চায়। আমার জন্য কোনো ফিলিংস নেই তার। কে সে? থাক না মুগ্ধ, যাই তোর দেবরকে একটু চেতিয়ে আসি। আরোহীকে কি বলে সান্ত্বনা দিব জানি না, তবে আরোহীর এই রিলেশন আর আয়েশের মাঝে কোনো একটা কানেকশন আছে, আমি জড়িত কিছু ঘটনা আছে। বাট কি সেটা? আরোহীর সেদিনের ফোন কল আর আজকের কথা অনেক কিছু ভাবাচ্ছে আমাকে। কি লুকাচ্ছে আরোহী আর আয়েশ? অভির মতো আয়েশকে ভালোবেসেও কি আমাকে ঠকতে হবে? না না, আয়েশ আমাকে ঠকাবে না। আয়েশের চোখে আমার জন্য অনেক ভালোবাসা দেখেছি। ভরা বৈশাখের কয়েকদিন অতিবাহিত হয়ে গিয়েছে, অথচ এখনো বৃষ্টির ছিটে ফোঁটাও দেখা যায়নি। বৈশাখ তার নিয়ম ভেঙে অভিমান করে বসে আছে। কিছু অভিমান বড়ই ভয়ঙ্কর হয়। বৈশাখের অভিমান কতটা ভয়ঙ্কর হবে সেটা আন্দাজ করা যাচ্ছে না। কালবৈশাখীর তাণ্ডব নিয়ে নৃত্য করবে কিনা অনুমানও করা যাচ্ছে না। তবে আকাশে জোয়ারে মেঘের ছড়াছড়ি, মাঝে মাঝে মেঘ দেখা যাচ্ছে, মেঘে সূর্য ঢেকে যাচ্ছে, অথচ বৃষ্টির দেখা নেই। আবারও মেঘ কেটে ভয়ানক উত্তপ্ত সূর্য প্রকৃতির বুকে উত্তাপ ছড়াচ্ছে। পানির অভাবে আম ফুলে আসা মুকুলগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। প্রকৃতির পানির প্রয়োজন, পিপাসায় ছটফট করছে। পাতাহীন কৃষ্ণচূড়া গাছের লাল ফুলগুলো পানি পেলে বোধহয় আরও সতেজ আর প্রাণবন্ত হয়ে ফুটত। আজ বোধহয় বৃষ্টি হবেই। ভীষণ কালো মেঘে ছেয়ে গিয়েছে নীল আকাশ। কিছুক্ষণের মাঝে সন্ধে নামবে। আয়াস বাসায় নেই, সে অফিসে আছে, এক্ষুনি হয়তো চলে আসবে। অয়ন বাসায় আছে, সে বাসায় থাকলেও বা কি না থাকলেও বা কি, বোঝাই যায় না যে বাসায় কেউ আছে। বরাবর শান্তশিষ্ট নম্রপত্র ছেলে অয়ন, খুব বেশি হাসাহাসি লাফালাফি অতিরিক্ত গল্প কোনোটাই সে করে না। চুপচাপ বই পড়াই তার একমাত্র কাজ। বিভিন্ন ধরনের বই পড়ে সে। দেখতে দেখতে প্রচণ্ড বাতাস শুরু হলো, চারিদিক লণ্ডভণ্ড শুরু হলো। বাতাসের গতিবেগ অনেক বেশি। ছাদে কাপড় আনতে যাওয়ার আগেই আমার ওড়না একটা উড়ে নিচে পড়ে গেল। কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, ওড়না আর আনতে যাওয়ারও উপায় নেই। অয়ন, আয়াস, আরোহী, আমি সবার কাপড় তুলে ঘরে নিয়ে এলাম। আরোহী জানালাগুলো লাগিয়ে দিচ্ছে। অয়ন আমাকে শান্ত কণ্ঠে ডেকে বলল, ভাবি, 1 কাপ চা হবে? তুমি ফ্রি থাকলে দাও, চাপ নিও না, আমার যে চা লাগবে এমন ব্যাপার না। অয়নের কথাবার্তা সব সময় অমায়িক। সে সব সময় চেষ্টা করে আমি যেন কাজ করতে গিয়ে কষ্ট না পাই। আমি অয়নকে এ ঘর থেকে ডেকে বললাম, এভাবে বলছো কেন অয়ন?
চা বানাতে আমার অতটাও কষ্ট হবে না বুঝলে। যতদিন না তোমার বউ আসছে আমি তোমাকে চা বানিয়ে খাওয়াবো। আরোহী বেশ মজার সুরে আমাকে বলল, মুগ্ধ, সারা জীবনই তোর হাতে চা খেতে হবে তোর দেবরকে, বিকজ উনি তো বিয়েই করবেন না। আরোহী কথাটা অয়নকে শুনিয়ে শুনিয়ে বলল। আমিও অয়নকে শুনিয়ে শুনিয়ে বললাম, আরে করবে করবে, সময় হোক, যখনই মনের মতো মেয়ে পাবে ঠিকই করবে। আরোহী আবারও অয়নের ঘরের দিকে মুখ করে বলল, এই দুনিয়ায় এত মেয়ের মাঝেও আজও যার কাউকে পছন্দ হলো না, তার আবার পছন্দ হবে, এইসব ভাবাটাও বিলাসিতা মুগ্ধ। আমি চা বানানো শেষ করে বললাম, দাঁড়া আমি অয়নকে চা দিয়ে আসি। আরোহী চায়ের কাপটা আমার হাত থেকে নিয়ে বলল, আরে আমাকে দে, আমি দিয়ে আসি, দেখ না কি করি। কি করবি? তুই ছাদে কাপড় আনতে গেলি না, আমি তোর দেবরের ঘরে জানলা লাগাতে গিয়েছিলাম, ও মা, সে আমাকে দেখে ঘর থেকে বেরিয়ে গেল। তোর দেবর ভাবছে ওই ওয়েদারে আমি ওনার সাথে রোম্যান্স করতে গিয়েছিলাম, বেচারা ভয়েই পালিয়েছে। তোর দেবর মেয়ে দেখলে ভয় পায় মুগ্ধ। তাহলে বোঝ কত ভদ্র। বিয়ের পর আবার এত ভদ্রতা থাকবে না বুঝলি। কেন থাকবে না? আছে আছে, কারণ আছে। আরোহী 2 কাপ চা ছোট্ট একটা ট্রেতে করে নিয়ে দরজায় টোকা দিয়ে পড়ল। আসবো? অয়ন আরোহীকে দেখে দ্রুত গায়ে গেঞ্জি পরতে পরতে হকচকিয়ে পড়ল। আপনি আপনার জন্য চা নিয়ে এলাম। নক করে আসবেন না? আসার আগে তো জিজ্ঞাসা করলাম আসবো কিনা। জিজ্ঞেস করে তো 1 মিনিটও লেট করেনি, জিজ্ঞেস করেই ঢুকে পড়েছেন। আমি জানি এটা কোনো মহিলার রুম না, বা এটা নতুন কোনো সদ্য বিবাহিত কাপেলেরও ঘর না, তাই আর অনুমতির প্রয়োজন পড়েনি। অয়ন এবার মৌন আছে, কারণ সে আয়েশের মতো কথা বাড়ানোর পাত্র নয়। আরোহী চায়ের কাপ এগিয়ে দিয়ে পড়ল। খান। অয়ন চা মুখে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে রইল আরোহীর দিকে। চা তার গলার নিচে দিয়ে নামছে না। আরোহীর নিজের জন্য নেওয়া কাপ থেকে চা খেতে খেতে বলল, কি হলো আয়ন ভাইয়া, চা গিলছেন না যে? আপনার মুখে আটকে গিয়েছে মনে হচ্ছে। অয়ন খুব কষ্টের সাথে মুখে নেওয়া চাটুকু গিলে বলল, কে বানিয়েছে চা? কেন, আপনার ভাবি। অয়ন খুব অবাক হয়ে সন্দিহান দৃষ্টিতে কপাল কুঁচকে পড়ল। ভাবি বানিয়েছে? ভাবি ছাড়া কে বানাবে? আপনার কি বউ আছে? এমন ভাবে মুখ সিটকিয়ে আবার অবাক চরম পর্যায়ে পৌঁছে গেলেন যেন আপনার বউ বানিয়েছে। অয়ন আবারও মৌন আছে, তবে সে বেশ বিরক্ত। চায়ের কাপটা খুব জোরেই টি টেবিলে রাখল। কি ব্যাপার, খাচ্ছেন না যে? চিনি কম হয়ে গিয়েছে তাই না? আর একটু দেই চিনি। না ঠিক আছে, লাগবে না। আরোহী অয়নের পাশে থাকা বইটা হাতে নিয়ে বলল, দেখি কি বই পড়ছেন। ওহ বাবা, রোমান্টিক উপন্যাস, এত হুমায়ুন আহমেদের। এই বই পড়েন অথচ নিজে এতটা আনরোম্যান্টিক। এত বই পড়ে রোম্যান্স শিখে কি করবেন? আপনি তো আর বিয়েই করবেন না। মেয়ে মানুষ ভয় পাই। কেন, মেয়ে মানুষ কি করেছে আপনার? আপনি কি করেছিলেন সেটাই ভাবুন। ওটাই একটু দুষ্টুমি করছিলাম। অয়ন এবার আমাকে নরম সুরে ডাকল। ভাবি? আমি অয়নের ডাকেরই অপেক্ষা করছিলাম। অয়ন ডাকতেই কাছে গিয়ে বললাম, হ্যাঁ বলো অয়ন। তুমি কি চিনির পরিবর্তে লবণ দিয়েছো চায়ে? কই না তো, আমি নিজেও খেয়েছি, চিনি ঠিকই ছিল। তাহলে আমারটাই হয়তো ভুলে লবণ দিয়েছ, তাও অনেকখানি বেশি। আমি আরোহীর দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার, অয়নের চেয়ে চিনির পরিবর্তে লবণ কিভাবে গেল আরোহী? ওনার ভাল লাগে না রোগ আছে মুগ্ধ, ভাল লাগে না রোগে আক্রান্ত উনি। একটু লবণ দিলে যদি ভালো লাগে, আমি সেই চেষ্টাই করলাম। অয়ন বিরক্ত হয়ে আরোহীর দিকে তাকিয়ে বলল, আমার চায়ের পিপাসায় এভাবে জল না ঢাললেও পারতেন। বৃষ্টি, বই পড়া আর চা, এর মাঝে যে কানেকশন আছে আপনি বুঝবেন না। ছোটদের যারা আপনি আপনি করে তারা খুব সাহিত্যবিদ হয় তাই না? অপরিচিত কাউকে তুমি বলাটা বোধ হয় আপনার অভ্যাস, বাট আমার না। আর আপনি যে ইস্ত্রে পাকা, কে বলবে আমার ছোট? এখনো আমরা অপরিচিত আছি, এক ছাদের নিচে থাকছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, গোসল করছি, তবুও অপরিচিত। মাপ চাই আভা, এভাবে বাইরে কোথাও বরিয়ের না, মানুষ অন্য কিছু ভাববে। আমার একটা সম্মান আছে।
প্রচণ্ড হাসাহাসিতে যখন তিনজন গড়াগড়ি খাচ্ছিলাম, ঠিক তখনই কলিং বেলের সাউন্ড এলো। আমি শিওর ছিলাম আয়াস এসে গিয়েছে। দরজা খুলতেই দেখি কুসুম ভাবি। নিরাশ হলাম খুব। আমার মুখ দেখে কুসুম ভাবি বলল, মন খারাপের কিছু নেই ভাবি, নিচে ভাইয়া অপেক্ষা করছে, একটা ছাতা নিয়ে যেতে বলেছে, আমাকে নিচ থেকে ডেকে বলল। কুসুম ভাবির সামনেই হেসে দিলাম আমি। রুমে এসে ছাতাটা নিয়েই মাথার উপর দিয়ে দৌড় দিলাম। ছাতার উপর বৃষ্টির নৃত্য ভীষণ ভালো লাগছে। রেনি ছেনে বৃষ্টির বাজনা বেজেই চলেছে। বাসার সামনের গেটে ইউনিফর্ম পরে কাক ভেজা ভিজে দাঁড়িয়ে আছে আয়াস। নিখুঁত সুন্দর অধিকারী মানুষ হলো আয়াস, যাকে যে কোনো সিচুয়েশনে দেখে চোখ ফেরানো যাবে না। এই ভেজা মানুষটাকেও ভীষণ সুন্দর লাগছে। আয়েশের চোখ মুখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়েশের কাছে গিয়ে বললাম, ভিজেই তো গিয়েছেন, এটুকুর জন্য ছাতা আনতে বলার কি প্রয়োজন ছিল? আয়েশের ঠোঁটে মৃদু হাসি। আয়েশ আমার হাতে একগুচ্ছ ভেজা রজনীগন্ধা আর লাল টকটকে তাজা গোলাপ দিয়ে বলল, আগে এগুলো ধরো তো বউ। আয়েশের দিকে তাকিয়ে বললাম, এইগুলা কি? বছরের প্রথম বৃষ্টির শুভেচ্ছা বউ। টাকা খরচ করে এত ফুল কেনার কি প্রয়োজন ছিল? মুখে বললেই তো হতো। না, মুখে বললে একটু হতো না। বউয়ের মুখের হাসির থেকে কি টাকা বড় হলো? সারাদিন অফিস আর কাজ নিয়ে পড়ে থাকি, সপ্তাহে অন্তত 2-1 দিন তো আমাকে প্রেমিক হতে হবে, ঠিক প্রেমিকের মতো প্রেমিক। বউ যেন কখনো আফসোস করতে না পারে আমার থেকে অন্য কোনো ছেলে লাভিং বেশি। তো সেটাও বুঝলাম, বাট বাসায় গিয়েও তোমাকে ফুল দিতে পারতেন। পারতাম, বাট অনুভূতিটা এখানের মতো হতো না। এই যে তুমি ছাতা মাথায় ছুটে এলে বৃষ্টির মাঝে, আর এই বৃষ্টির মাঝে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একগুচ্ছ ভেজা গোলাপ দেওয়ার অনুভূতি আলাদা, বুঝলে মুগ্ধ পড়ি। আমি তো কোনো ফুল টুল আনিনি, কি দিয়ে উইশ করব? আমি যে এত সময় রোমান্টিক কথা বলছিলাম, এতক্ষণ তো জড়িয়ে ধরে এসে উইশ করে দিতে পারতে। আপনার সবসময় ফাজলামি। তোমাকে অন্য কারণেও ডেকেছি। কি কারণ? দুজনে ভিজতে। তাহলে ছাতা আনতে বললেন কেন? তোমার মাথায় বৃষ্টি লাগলে তোমার ঠান্ডা লেগে যাবে। আমি খালি মাথায়, তুমি ছাতা মাথায়। ওয়াও, দারুণ হবে না সিনটা? এরই মাঝে বজ্রপাত হবে, তুমি ছুটে এসে শক্তপোক্তভাবে আমাকে জড়িয়ে ধরবে। আহা, কি দারুণ ফিলিংস হবে ভালোবাসার। আয়েশের বলা কথাগুলো অনুভব করেই ভীষণ ভালো লাগছে আমার। আমি ছাতার নিচেই আছি আর আয়াস খোলা মাথায় দুজনে হাঁটছি। হাঁটুর উপর পর্যন্ত ভিজে গিয়েছে বৃষ্টির প্রাণীতে। আয়েশ আমার হাত কোমলভাবে চেপে ধরে রেখেছে। চারিদিকে ঝুম বৃষ্টি। এটা বৃষ্টি নাকি দুজন মানব মানবীর কাছে আসার গল্প? খুব চাচ্ছি বিদ্যুৎ চমকাক আকাশে। এই বিদ্যুৎ আর কেন চমকায় না? বিদ্যুৎ চমকালে সেই বাহানায়, ভয়ের অজুহাতের বাহানায় না হয় তাকে জড়িয়ে ধরব। আমার চোখ আকাশের পানে চেয়ে আছে, চাতক পাখির মতো অপেক্ষা করছে আকাশের বুকে লাল বাতির। এরই মাঝে আকাশে বিদ্যুৎ চমকালো, তবে সেটা চমকে যাওয়ার মতো নয়। খুব সাধারণ বিদ্যুৎ চমকানো যাকে বলে, কোনো শব্দও নেই। আকাশের বিদ্যুৎ চমকানো দেখে আকাশকে মনে মনে এক পৃথিবীর সমান ধন্যবাদ দিয়ে ঠোঁটে প্রেম বর্ষণের হাসি নিয়ে ছাতাটা দূরে ফেলে দিয়ে আয়েশকে জড়িয়ে ধরলাম। চারিদিকে কেউ নেই, আছে শুধু ঝুম বৃষ্টি, আমি আর আয়াস। চারিদিকে ঝুম বৃষ্টির শব্দ হচ্ছে, হালকা ঠান্ডা অনুভব হচ্ছে শরীরে। ঠান্ডা অনুভব ঝুম বৃষ্টির শব্দে আয়াসকে জড়িয়ে ধরে রেখে শরীর আর মন উভয় প্রেমে পড়ার জন্য যথেষ্ট। কিছু আবহাওয়া বোধ হয় প্রেম নিয়েই হাজির হয়। আজকের আবহাওয়াও এসেছে প্রেমের আগমন হয়ে। আমি অনুভব করছি আয়াসকে কাছে পাওয়ার আরও গভীরভাবে ভালোবাসার। কিন্তু কিছু অনুভূতি যে মুখে প্রকাশ করা যায় না, মন চাইলেও লজ্জায় প্রকাশ করা যায় না। মন চাইছে চিৎকার করে বলি, ভালোবাসি আয়াস তোমাকে। এখন আর আপনি নয়, তুমি বলতে খুব ইচ্ছে করে। এই আপনি শব্দটা বড়ই বিরক্ত লাগে এখন আমার। তুমি বলে ডাকতে ইচ্ছে করে, রাত দিন ভালোবাসি বলে চিৎকার করতে ইচ্ছে করে, কিন্তু লজ্জায় মুখে এসে আটকে যায়। সারা দিন মনে মনে তোমার সাথে কথা বলি আমি, সারা দিন তোমার রোমান্টিক কথার রোমান্টিক রিপ্লাই করি, কিন্তু তুমি শুনতে পাও না। তুমি কেন আমায় জোর করো না? তুমি একটু জোর করলেই তো পারো। তুমি তো জেদ ধরতে পারো। মুগ্ধতা আমাকে আর আপনি করে বললে কথা বলবো না। আমাকে কেন আপনি আপনি করো? আমাকে তুমি করে বলতে পারো না? আমাকে তুমি করে বলতেই হবে। বলতে হবে মানে বলতেই হবে। তুমি জোর করলেই তো আমি একটু ইজি হয়ে তুমি করে বলতে পারি। তোমার প্রতি আমার মনে মনে ভীষণ অভিমান।
কেন জোর করো না আমাকে তুমি? কেন জোর করে বলো না আমাকে ভালোবাসি বলতেই হবে? তুমি জোর করলেই তো ভালোবাসি বলতে পারি। তাকে জড়িয়ে ধরে যেন অজানা অনুভূতি শরীরে তরঙ্গের মতো ঢেউ তুলছে। তবুও নিজেকে সামলে নিলাম আমি। এমন সময় আয়েশের ঠোঁটজোড়া আমার কানে স্পর্শ করলো। খুব আস্তে আমাকে বলল, মুগ্ধতা, বাসায় চলো, আর ভেজা যাবে না। তুমি অসুস্থ হয়ে পড়বে। কয়েকদিন পরে অ্যাডমিশন। জোরালো অধিকার নিয়েই বললাম, না, আমি ভিজব। বছরের প্রথম বৃষ্টি ভীষণ ভালো লাগছে। আয়েশের বুক থেকে মাথা তুলে তাকিয়ে দেখি আমার মাথার উপর আয়েশের হাত। আয়েশকে বললাম, আপনি হাত দিয়ে রেখেছেন কেন? তোমার মাথায় পানি পড়ছে তাই। কিন্তু আমি তো ভিজেই গিয়েছি। আপনার হাত পারেনি কিন্তু ভেজা থেকে আটকাতে। আমার দুহাত তোমাকে আগলে রাখার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করেই যাবে। আয়েশকে ধাক্কা মেরে খানিকটা দূরে সরে গেলাম আমি। আয়েশ থুতনিতে হাত ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি দুই হাত আকাশে মেলে ঘুরছি। পৃথিবীটা ভীষণ সুন্দর মনে হচ্ছে। নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ বলে মনে হচ্ছে। সহসাই হেসে যাচ্ছি আমি। ভালোবাসার মানুষটা যদি পারফেক্ট আর পার্মানেন্ট হয়, তাহলে তার থেকে সুখী মানুষ আর কেউ হতে পারে না। একজন মানুষ ঠিক বলে, পৃথিবীর সবই যেন সুন্দর মনে হচ্ছে আমার। দিন শেষে একটা মানুষের উপরে নির্ভর করে ভালো থাকা। মানুষটা যদি মানুষের মতো হয়। আয়েশ রোড থেকে ছাতাটা তুলে নিয়ে আমাকে বলল, চলো এইবার। পরীর মতো বউ আমার এইভাবে বৃষ্টিতে ভিজছে, মন খুলে হাসছে। এইদিকে আমার অবস্থা ইন্নানিল্লা হয়ে যাচ্ছে। কেন? কি থেকে কি হয়ে যাবে তার ঠিক নেই। এক্ষুনি বউ আমাকে চরম অসভ্য উপাধি দিয়ে দিবে। আজ আর অসভ্য উপাধি দিব না। শিওর? হুম আচ্ছা শোনো, হুম একটা চুমু খেতে পারি প্লিজ? জাস্ট একটা। ওয়েদারটায় এমন চুমু খেতেই হবে, না হলে প্রেমিক হৃদয় বড্ড বেশি ছটফট করবে। বলেই ওষ্ঠ ডুবিয়ে দিলেন ডান গালে, ডান গাল থেকে বাম গালে, বাম গাল থেকে কপাল, কপাল থেকে ওষ্ঠ। তার আলতো পরশের ভালোবাসা আমার ভীষণ ভালো লাগছিল। বিদ্যুতের মতো কেঁপে ওঠা শরীর ভালো লাগা খুঁজে পেয়েছিল। আয়েশের দিকে তাকিয়ে বললাম, পারমিশন চেয়েছেন, বাট আমি কি পারমিশন দিয়েছি? তুমি দিতে আমি জানি, আর জেনেই গুরুত্বপূর্ণ কাজটা সেরে ফেললাম। না, পারমিশন দিতাম না। তুমি দিতে। বললাম তো না। ওকে, এখন আমাকে চুমু দিলে আমি বিলিভ করব যে তুমি অনুমতি দিতে না। মানে এটা আবার কেমন শর্ত? পারবে না তাই না? এই জন্য তো বললাম যে তুমি অনুমতি দিতে। সাথে সাথে আয়েশের গালে চুমু দিয়ে বললাম, এই যে প্রুফ করেছি আমি পারমিশন দিতাম না। মনে মনে বললাম, আপনি এত রোমান্টিক কেন? আসলেই অনুমতি দিতাম। আর এখন আমার আপনাকে চুমু দিতে ইচ্ছে করছিল, তাই দিলাম। এক ঢিলে দুই পাখি মারলাম আর কি। আয়েশ এবার খিলখিল করে হেসে দিয়ে বলল, এতেও লাভ আমারই হলো। এমন ডেয়ার নিও মাঝে মাঝে। আমি জাস্ট প্রুফ করেছি, বুঝলেন? প্রুফ টুফ সব মিথ্যা। আমি জানতাম তোমার আমাকে চুমু দিতে ভীষণ ইচ্ছা করছিল, বিকজ আমি ভিজলে আমার গাল মারাত্মক সুন্দর লাগে। আর সেই গালে চুমু দেওয়ার ইচ্ছা মুগ্ধতার খুব করে হচ্ছিল, শুধু লজ্জায় বলতে পারছিল না। কি বাজে কথা? কোনো বাজে কথা নয়, তোমার চোখ মুখ দেখে আমি বুঝতে পেরেছি। ওর সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, তাই আমি চুপ করে গেলাম। দুজনে হাঁটছি। শহরে লোডশেডিং হয়েছে, আলো নেই কোথাও। এই দিকটা মেইন শহর না, তাই রাস্তার দুই সাইড দিয়ে দোকানপাট নেই। তবে মানুষের বসতি আছে খুব। বসবাসের জন্য অত্যন্ত নিরিবিলি এই সাইডের পরিবেশ। হঠাৎ আয়েশ শার্টের বোতাম খোলা শুরু করেছে আমার দিকে তাকিয়ে। আয়েশের শার্ট খোলা দেখে আমার ভীষণ সন্দেহ হচ্ছে। আয়েশের দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার, আপনি শার্ট খুলছেন কেন এই মাঝ রাস্তায়? আয়েশ শার্টের বোতাম খুলতে খুলতে বলল, প্রয়োজন আছে। আমি আরো বেশি ঘাবড়ে গেলাম। ও আবার উল্টোপাল্টা করবে না তো? ঘাবড়ে গিয়ে প্রশ্ন করলাম, কি প্রয়োজন? প্রয়োজনটা তোমাকে ঘিরেই। আমাকে ঘিরেই মানে? দেখুন, এটা কিন্তু আমাদের বেডরুম না, এটা রাস্তা। এখানে একদম উল্টোপাল্টা কিছু করার কথা ভুলেও ভাববেন না, বলে দিচ্ছি। আমি কিন্তু এটা অ্যালাউ করব না। আয়েশ আমার দিকে তাকিয়ে আছে আর মনোযোগ দিয়ে আমার কথা শুনছে। শার্টটা আমার কোমরে বেঁধে দিয়ে বলল, ওর না পিঠের দিকে ভালোভাবে জড়িয়ে নাও। সামনে আমাদের বাসা, আর বাসার সামনে কয়েকটা দোকান আছে, ওখানে মানুষজন আছে। ভিজে শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে। সো আমি চাইছি না কেউ আমার বউকে অন্তত এইভাবে দেখুক। ভীষণ লজ্জা পেয়ে গেলাম। আমি কি ভাবলাম, ছি, এবার নিজেরই লজ্জা লাগছে। লজ্জায় আয়েশের দিক থেকে চোখ নামিয়ে নিয়ে বললাম, আয়েশ আবার আমার কানের কাছে মুখ এনে বলল, এটা বেডরুম না মানে? বুঝলাম না তো প্রিয়তমা, কি বলছিলে তখন? আয়েশ যে কথাটা আবারও তুলবে আমি তখনই বুঝতে পেরেছিলাম।
সে প্রতিটা কথার পয়েন্ট মনে রাখে। আমি আসলে কিভাবে কথাটা এড়িয়ে যাব বুঝতে পারছি না। আমি কি বলবো ভাবছি, তখনই আয়েশ বলল, কি মিথ্যা বলবো সেটা ভাবছো তাই না? মাথায় এখনো কোনো আইডিয়া আসেনি, বুঝতে পারছি। আচ্ছা ভাবো, ভেবে দেখো কি বলা যায়। কি ভাববো কিছুই ভাবছিলাম না। আমি জাস্ট বলছিলাম এটা আমাদের রুম না, আপনি এখানে চেঞ্জ করছেন, কাপড় কোথায় পাবেন? সেটাকে টেনে টুনে এত বড় করার কি প্রয়োজন? ও তাই, তুমি আসলে এটা বলছিলে তাই তো? আমি আসলে গালতিসে মিস্টেক করে ফেলেছি প্রিয়তমা। দুজনে ভিজতে ভিজতে বাসায় ফিরে এলাম। বাসায় প্রবেশ করেই ফুলগুলো জগের ভেতরে পানি দিয়ে রেখে দিলাম। দুজনেই চেঞ্জ করে নিলাম। আরোহী কুসুম ভাবির সাথে গল্প করছিল। আমি ঘর ঝাড়ু দিলাম, পুরো ঘর ধুলোয় ভরে গিয়েছে। সবার বিছানা ঠিকঠাক করে দিয়ে ডাইনিংয়ে খাবার দিলাম। আরোহী এগিয়ে এসে বলল, দুলা ভাই বউ নিয়েই ভিজলেন, শালিকে ডাকলেন না? শালির জন্য পাত্র খুঁজছি, যেন এভাবে ভিজতে পারে। অয়নও এসে ডাইনিংয়ে বসলো। চারজনে গল্প করতে করতে খাবার খাওয়া শেষ করলাম। বেডরুমে গিয়ে আমি ফোনের শাড়ি আর পাঞ্জাবি দেখছি। আয়াসের মা আর আয়াস অয়নের জন্য ড্রেস দেখছি। এরই মাঝে আমার ছোট বোন শ্রুতি ফোন দিয়েছে। ওর সাথে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে দেখি আয়াস আর আরোহী কথা বলছে। তাদের মাঝে অদ্ভুত কিছু কথা হচ্ছে। কথাগুলো শুনে থমকে গেলাম আমি। আরোহী, আমি ভীষণ দুশ্চিন্তায় আছি। আমি সারাক্ষণ ভয় ভয় থাকি, না জানি কবে মুগ্ধতা সত্যটা জেনে যায়। আর মুগ্ধতা এই সত্যটা জেনে গেলে সেদিনও কিভাবে রিয়্যাক্ট করবে আমি সত্যি জানি না। আমি কোনো কিছুর বিনিময়ে মুগ্ধতার চোখের পানি দেখতে পারবো না। মুগ্ধতা এই ভয়ঙ্কর সত্যটা জানলে কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে। এখনও এক জীবনে আছে, আর সব সত্য জানলে ওর জীবনটা অন্যদিকে চলে যাবে, ওর চিন্তা ভাবনা সব বদলে যাবে। তাই আমি চাইছি মুগ্ধতা এখন যেমন চিন্তামুক্ত হাসি খুশি জীবনে আছে তেমনই থাকুক। মুগ্ধতা কিভাবে জানবে সব সত্য? আর কি প্রয়োজন মুগ্ধতাকে এসব বলার? আমরা যদি না বলি কে বলবে? সেদিন আমাদের এলাকা থেকে একজন মহিলা এসে প্রায় বলেই দিচ্ছিল মুগ্ধতার জন্মের ব্যাপারে। সিরিয়াসলি আমার প্রচণ্ড রাগ হয়েছিল। যে সত্য মুগ্ধতা থেকে এতগুলো বছর আমরা লুকিয়ে রেখেছিলাম, সেই সত্য ওই মহিলা বলে ফেলছিল। আমি খুব রেগে গিয়েছিলাম। মুগ্ধতা আমাকে না আটকালে আমি ওই মহিলাকে কি না কি বলতাম নিজে জানি না। মুগ্ধতার জীবনে এই অতীত কোনো দিন না কোনো দিন মুগ্ধতার সামনে আসবে। কি হবে সেদিন? মুগ্ধতা কিভাবে সহ্য করবে সেটা? মুগ্ধতার কাছে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমরা লুকিয়ে গিয়েছি। ভীষণ ভয় হয় মাঝে মধ্যে। দুইটা বিষয়ে অনেক সিরিয়াস। সব সত্য জানলে যদি মুগ্ধতা আমাদেরকে ভুল বোঝে বা নিজের কোনো ক্ষতি করে। অলরেডি মুগ্ধতা আমাকে প্রশ্ন করেছে আমার বিএফ কে ছিল। আমি এড়িয়ে গিয়েছি মুগ্ধতার থেকে। মুগ্ধতার জীবনী সুখ শান্তির জন্য আমি অনেক নাটক করেছি, অনেক মিথ্যে বলেছি। আমি সব থেকে বেশি ভয় পাই মুগ্ধতা যেন কোনোভাবে কষ্ট না পায়। আমাকে ভুল বুঝুক, গালি দিক, সব মেনে নিব। ও যেন কষ্ট না পায়, এইটুকুই চাওয়া আমার। মুগ্ধতা কত ভাগ্যবতী দেখেছেন? ভালোবাসায় পরিপূর্ণ ওর জীবন। আজ আমার জীবনটাও এমন হতে পারত। প্লিজ আরোহী, মুভ অন করো। অতীতকে ভুলতে হবে তোমাকে। পারবো না আমি পারছি না সবকিছু মেনে নিতে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। তুমি কখনোই এমন কিছু ভাববে না আরোহী। বিলিভ মি, আমি সবসময় তোমাকে নিয়ে ভাবি। তোমার কষ্টটা আমি সবসময় ফিল করি। যে কোনো কিছুর বিনিময়ে যদি তোমাকে একটু সুখ কিনে এনে দিতে পারতাম। আমি কষ্ট পেলেও আমারও একটাই চাওয়া, মুগ্ধতা যেন কোনো কষ্ট না পায়। সেই উইশটা আমার পূর্ণ হয়েছে। তুমি সত্যি খুব ভালো মেয়ে আরোহী। আয়াস আর আরোহীর কথা শুনে আমি থমকে গেলাম। কি বলছে ওরা এসব? কিসের সত্য আমি জানি না। ওই মহিলা কি বলে ফেলেছিল? আমি সত্যি আমার মা বাবার বিয়ের আগে হয়েছিলাম? মানে কি এসবের? কি মানে? ওদের কথা শুনে তো মনে হচ্ছে ওই মহিলা সত্য বলেছিল। ও নো, এটা কিভাবে সম্ভব? এমনটা হতেই পারে না। ওই মহিলার বিষয় বাদেও আয়েশ আর আরোহী অন্য কোনো কিছু লুকোচ্ছে। কি লুকোচ্ছে ওরা? কেন লুকোচ্ছে? ওদের কি কোনো রিলেশন ছিল না কি ছিল?
আরোহীর তো কারোর সাথে রিলেশন ছিল, যার কথা আমার কাছে কখনোই প্রকাশ করেনি। আমি কি এক্ষুনি গিয়ে ওদের কাছে জিজ্ঞেস করব? ওরা কি আমাকে সবটা বলবে? এর আগেও আরোহীকে জিজ্ঞেস করেছি, আমাকে এড়িয়ে গিয়েছে। আর যা বলেছে তা পুরো সত্য মনে হয়নি। আমাকে নিজের মতো করে খুঁজতে হবে এই রহস্য, আমাকেই খুঁজে বের করতে হবে। সবটা খুঁজে বের করে তারপর না হয় সবাইকে বলবো। মা বাবার ব্যাপারটা মোটেও ক্লিয়ার হতে পারলাম না। হতেই পারে মা বাবার বিয়ের আগে কোনোভাবে আমার জন্ম হয়েছে, মেনে নিলাম, কিন্তু সেটা এভাবে লুকানোর কি আছে? মা বাবার তো বিয়ে হয়েছে, পরিবারে তো কখনো এসব নিয়ে কোনো কথা বলতে দেখিনি। আয়াস আর আরোহীর কি রিলেশন ছিল? আয়াসের কথাই এটুকু ক্লিয়ার হতে পেরেছি সে আমাকে ভালোবাসে। তাহলে কি লুকাচ্ছে? আরোহীর সাথে রিলেশন লুকাচ্ছে? আয়াসী কি তাহলে আরোহীর কষ্টের কারণ? না, কিছুই মিলছে না, কোনো সমীকরণ মেলাতে পারছি না। হঠাৎ শরীরে জেলাসি জুড়ে বসলো। সব চিন্তা বাদ দিয়ে আমার মাথায় একটা চিন্তা ঘুরছে। সত্যিই আরোহী আর আয়েশের মধ্যে কিছু ছিল। রাগ হচ্ছে প্রচণ্ড, প্রচণ্ড রাগ হচ্ছে আমার আরোহীর প্রতি। আরোহীকে নিজের প্রতিদ্বন্দ্বী বলে মনে হচ্ছে আমার। আরোহী আয়েশের সাথে কথা বলছে, ভেতরে চলে যাচ্ছে আমার। আয়েশের লাইফে আমি আসার আগে কারোর সাথে রিলেশন ছিল এটা ভেবেই রাগ হচ্ছে। কেন থাকবে ওর রিলেশন? আয়েশের কিসের এত টান আরোহীর প্রতি? আয়েশে তো মায়া মমতা নিয়ে কেন কথা বলছে আরোহীর সাথে? তার মানে আয়েশের এখনো আরোহীর প্রতি টান রয়েছে। আমি থাকতেও কেন আয়েশের অন্য মেয়ের প্রতি টান? আমি তো বিয়ের পরে সবটা ভুলে গিয়েছি। তাহলে আয়েশ কেন তার অতীতকে ভুলতে পারেনি? তাছাড়া আমি তো আরোহীকে ভীষণ ভালোবাসি, কিন্তু কেন এটা বলতে পারছি না যে আরোহী, আয়েশ যদি তোর ভালোবাসার মানুষ হয়ে থাকে, আমি আয়েশকে ফিরিয়ে দিব তোর জীবনে। এমন কিছু আমি ভাবতেও পারছি না। আমি বড্ড সেলফিশ হয়ে গিয়েছি। আমি তো এমন ছিলাম না। মা বাবার চিন্তা আর আরোহী আয়েশের চিন্তা দুটোই ঘিরে ধরেছে আমাকে। চিন্তায় অস্থির লাগছে। কেন আমার সাথেই বারবার এমন হয়? কেন হয় এমন? আমি কি পাপ করেছিলাম বারবার আমার স্বপ্ন ভেঙে যায়? কেন বারবার প্রতারিত হয় ভালোবাসা থেকে? কত সময় দমবন্ধ করে বসে থেকে ধৈর্যহারা হয়ে গেলাম আমি। ক্রমশ কান্নার মাত্রা বাড়তে শুরু হলো। হাতের চুড়িগুলো খুলে ফ্লোরে ফেলে দিলাম খুব জোরে। ঝনঝন শব্দে চুড়িগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ল। কানের দুল, গলার চেইন সব খুলে ফেলে দিলাম। ড্রেসিং টেবিলের ওপরে রাখা জিনিসগুলো সব এক ধাক্কায় ফেলে দিলাম। সব ফ্লোরে ঠাসঠুস শব্দ করে পড়ল। সব ভেঙে ফেলতে মন চাইছে। নিজেকে নিজের সব চাইতে বেশি বিরক্তিকর লাগছে। ভীষণ অসহায় লাগছে নিজেকে। আবারও বেসামাল কান্নায় ভেঙে পড়লাম আমি। সাথে সাথেই আয়াস, অয়ন আর আরোহী চলে এলো। আমার কান্নার কোনো কারণই কেউ জানে না। ওরা সবাই ভীষণ অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। ঘরের এলোমেলো জিনিস দেখে বুঝতে পারলো আমি সব এলোমেলো করেছি। অয়ন চুপ করে দাঁড়িয়ে আমাকে দেখছে। আয়াস সাথে সাথে বসে পড়ে আমার কাঁধে, হাত দিয়ে আমার নাম ধরে ডাকলো মুগ্ধতা। আমি আয়াসকে খুব জোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বললাম, ডোন্ট টাচ মি। আয়েশ এবার একটু বেশি অবাক হলো। আমার এমন ব্যবহার বিয়ের পরে সে দেখেনি। আয়েশের প্রতি তীব্র বিরক্তি, রাগ, ঘৃণা সব একসাথে আজই প্রথম আয়েশ দেখল। আয়াস আমার রাগ দেখে বেশ ভয় পেয়ে গেল। আবারও আয়াস আমার কাছে এসে কাঁধে হাত রাখলো। আমি আবারও ধাক্কা মেরে বললাম, বলেছি না আমাকে স্পর্শ করবেন না। কিন্তু কেন মুগ্ধতা? এবার আরোহী আমাকে বলল, কি হয়েছে? মুগ্ধতা কাঁদছিস কেন? প্লিজ বেরিয়ে যা আরোহী আমার রুম থেকে, প্লিজ বেরিয়ে যা, আমার ভালো লাগছে না কিছুই। এতটুকু বলে সবাইকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দরজা লাগিয়ে দিলাম। দরজায় পিঠ ঠেকিয়ে বসে দুই হাঁটুর মাঝে মাথা গুজে বসে শব্দ করে কেঁদেই যাচ্ছি। আরোহী আমার এই রাগের কারণ কিছুই বুঝতে পারল না। ভীষণ মন খারাপ হলো আরোহীর। অয়ন এই প্রথমবার নিচু থেকে আরোহীর সাথে কথা বলল। আরোহীকে বলল, আরোহী, আমার সাথে এসো, ভাইয়া ভাবিকে সামলে নিবে। এটুকু বলেই অয়ন আরোহীর হাত ধরে টেনে নিয়ে গেল। আরোহী কোনো কথা বলছে না। অয়ন আরোহীর দিকে তাকিয়ে বলল, মন খারাপ তোমার? মুগ্ধ হঠাৎ এমন করছে কেন? আমি কিছুই বুঝতে পারছি না। ভাবিকে ভাইয়া ম্যানেজ করবে, বাট ভাবির ওভাবে চিল্লাচিল্লিতে তোমার মন খারাপ হয়েছে, তাই না? না, তেমন কিছু না। আমি চোখ দেখলে বুঝতে পারি।
আজ আপনি ভালোই কথা বলেছেন কিন্তু। আজ তোমার মন খারাপ, এর জন্য একটা লবণযুক্ত চা খাওয়াবে প্লিজ? চা খাবেন? আজ তুমি খাওয়ালে খাবো। চা খেতে খেতে তোমার একটা ছবি আঁকবো। রিয়েলি? আর এরই মাঝে ভাবির মন ভালো হয়ে যাবে, আর ভাবি তোমার কাছে চলে আসবে। রাগ করেছো কিনা জিজ্ঞেস করতেম। ভাইয়া ভাবির মন ভালো করেই ছাড়বে। আয়াস উত্তেজিত হয়ে দরজা ধাক্কা দিচ্ছে আর আমাকে ডাকছে। মুগ্ধতা, প্লিজ ওপেন দ্য ডোর। প্লিজ মুগ্ধতা। আমি নিশ্চুপ আছি। আয়াস আবার বলছে। আমি কি করেছি মুগ্ধতা? প্লিজ আমাকে বলো। আমি চুপ করে আছি, কোনো কথা বলছি না। আমার অপরাধটা কি বলো? আমি কি অন্যায় করেছি? সত্যি বুঝতে পারছি না। তুমি চাইলে আমি পুরা ক্যান্টনমেন্টের মাঝে 100 বার কান ধরে ঘুরবো, তবুও বলো আমি কি করেছি। আমি এবারেও কোনো উত্তর দিলাম না। আয়াস আবারও বলল। তুমি কি দরজা খুলবে না? আমাকে টেনশন দিও না প্লিজ মুগ্ধ। আমার সামনে থেকে যা খুশি বলো, বাট দরজা বন্ধ করে থেকো না। আমি চুপ করে কেঁদেই যাচ্ছি। আয়াস এবার কঠিন সুরে বলল। তুমি খুলবে না তো? ওকে ফাইন। বাইরে এসে আমাকে আর পাবে না, আমার মুখ আর দেখতে হবে না তোমাকে। আয়াসের এই কথাটা শুনে ভয় পেয়ে গেলাম আমি। দ্রুত দরজা খুলে দিলাম। আয়াস অত্যন্ত মন খারাপ করে অসহায় মুখে তাকিয়ে আছে আমার দিকে। আয়াসের অসহায় মুখ দেখে নিজেকে সামলাতে পারলাম না। আয়াসকে জড়িয়ে ধরে ভীষণ জোরে কেঁদে দিয়ে পড়লাম। আমার ভাগ্য এত খারাপ কেন আয়াস? কেন সত্যিকারের ভালোবাসা আমার ভাগ্যে নেই? আমার অপরাধটা কি আয়াস? আমি কি খুব খারাপ? আমি কি খুব খারাপ যে কেউ ভালোবাসে না আমাকে? মুগ্ধতা, মুগ্ধতা, এমন কোনো ব্যাপার নেই। কে বলেছে তুমি খারাপ আর তোমার ভাগ্য খারাপ? আর কে বলেছে তোমাকে কেউ ভালোবাসে না? কেউ ভালোবাসে না আমাকে। আপনিও আমাকে ভালোবাসেন না। কেন ভালোবাসেন না আয়াস? কেন কেন কেন? আমি এখনো ভালো বউ হতে পারিনি এই জন্য? নাকি আমি আপনার বউ হবার যোগ্য না? আমি মানছি আমার লাইফে কেউ ছিল, আমি আপনাকে অনেক কিছু বলেছিলাম, কিন্তু আমি ভালো মন্দ ভেবে বলিনি। ওই একটা ভুল ছাড়া আমি কি ভুল করেছি? বিয়ের পর কি আর আমি অতীত নিয়ে ভেবেছি? আমি তো সব অতীত ভুলে গিয়েছি। আপনি কেন আপনার অতীতকে ভুলতে পারছেন না? কোন অতীত? কিসের অতীত? আর কি বললে? আমি তোমাকে ভালোবাসি না? জানতে চাও তোমাকে ভালোবেসে পাওয়ার জন্য কত কি করেছি? আপনার আর আরোহীর অতীত আমি সব বুঝতে পেরেছি। আপনার আর আরোহীর রিলেশন ছিল। কেন আরোহীকে কষ্ট দিয়ে আমাকে গ্রহণ করলেন? কেন এত নাটক? দুজনের যদি রিলেশনই ছিল, কেন দুজনে বিয়েটা করলেন না? আপনাদের নাটকে কেন আমাকে চড়ালেন? কি শত্রুতা আমার সাথে? আরোহীর কিসের প্রতিশোধ নেওয়ার ছিল সব আপনি জানেন। মুগ্ধতা, তোমার সব প্রশ্নের উত্তর এক্ষুনি দিচ্ছি আমি, বাট তার আগে আমি এটা জানতে চাই তোমার চোখে পানি কেন? কিসের কষ্ট মুগ্ধতা? কেন কাঁদছো? কেন কষ্ট পাচ্ছ? আরোহী, সারিকা, যার সাথে আমার রিলেশন থাকুক, তোমার তো কষ্ট পাবার কথা নয়। তুমি তো ভালোবাসো না আমায়। কাঁদতে কাঁদতে আয়েশের গেঞ্জি বুকের কাছে খামচে ধরে পড়লাম। ভালোবাসি, ভীষণ ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার বলা ভালোবাসি শব্দটা আয়েশের কান ভেদ করে মস্তিষ্কে প্রবেশ করে নিউরনে নিউরনে ছড়িয়ে পড়ল। আয়েশ আমাকে এবার শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল। পৃথিবীর সব থেকে দামি কথাটা শোনার সৌভাগ্য আজ হলো। আজ আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। আমার এই জীবনে আর কিছু চাওয়ার নেই। মুগ্ধতা, আমার জীবনের সব থেকে বড় উইকনেস কি জানো? আয়েশের এমন প্রশ্নে আমার মাঝে কোনো হেলদোল প্রকাশ পেল না। আমি কেঁদেই যাচ্ছি। আমার দিক থেকে কোনো উত্তর না পেয়ে আয়েশ বলল। তোমার চোখের পানি। পৃথিবীর এমন কোনো কারণ নেই যেটা আমাকে কষ্ট দিতে পারে, বাট তুমি কাঁদলে, তোমাকে কষ্ট পেতে দেখলে আমার ভেতরে তীব্র যন্ত্রণা হয়। পৃথিবীর সব প্রেমিকেরই বোধহয় এমন হয়, যাকে ভালোবাসে তার চোখের পানি সহ্য করতে পারে না, তার কষ্ট দেখতে পারে না। একজন প্রেমিক তার প্রিয়তমার মুখের হাসির জন্য অনেক অসম্ভবকেও সম্ভব করতে পারে, অনেক ভয়ঙ্কর কাজও নিমিষেই করতে পারে। প্রেমিকার মুখের হাসি প্রেমিক হৃদয়ে পৃথিবীর সর্বোচ্চ প্রশান্তি এনে দিতে পারে। তুমি কাঁদছিলে, তোমার চোখ দিয়ে পানি বেরোচ্ছিল, তুই ছটফট করছিলে যন্ত্রণায়,
তোমার চোখের পানিতে লেপ্টে যাওয়া কাজল দেখে আমার বুকের এইখানটায় তীব্র যন্ত্রণা হচ্ছিল। সেই যন্ত্রণা বোধহয় কয়েক যুগেও কমবে না মুগ্ধতা। তোমার প্রতি আমার ভালোবাসা এতটাই তীব্র আর গভীর, টেনশনে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। তোমাকে কষ্ট পেতে দেখে বুঝতে পারছিলাম না কিভাবে তোমার কষ্টটা কমাবো। পৃথিবীতে যদি এমন কোনো ম্যাজিক থাকতো, সেই ম্যাজিকের বিনিময়ে তোমার ভেতরে সব কষ্ট নিংড়ে আমার ভেতরে নিয়ে নিতাম, পৃথিবীর সব সুখ তোমার মাঝে এনে দিতাম। আয়েশের দিকে তাকিয়ে দেখি ওর চোখ অশ্রু সিক্ত। ওরও কি আমার মতোই কষ্ট হচ্ছে? কিন্তু ওর কেন কষ্ট হবে? কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বললাম, আপনি আমাকে ভালোবাসেন? আয়েশের চোখ জোড়া গভীর চাহনিতে তাকিয়ে আছে আমার দিকে। সে চোখে ভীষণ যন্ত্রণা, ভীষণ কষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে। পুরুষ মানুষ তাই হয়তো আমার মতো ভ্যাভ্যা করে চিৎকার দিয়ে কাঁদতে পারছে না। আয়েশ একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আচ্ছা, আমার চোখের দিকে তাকাও মুগ্ধ। এই প্রথমবার আয়েশ আমাকে মুগ্ধ বলে ডাকলো। আমার কাছের মানুষগুলো এতদিন যেভাবে ডেকেছে, আজ আয়েশও আমাকে তাদের মতোই মুগ্ধ বলে ডাকলো। আয়েশের মুখের মুগ্ধ ডাকটা যেন আরো বেশি মধুর লাগছে, অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা লাগছে শুনতে। ভালো লাগার আর এক দফা বেড়ে গেল আমার। আয়েশের চোখের দিকে তাকালাম আমি। আয়েশ আমাকে তাকিয়ে থাকতে দেখে বলল, বহুকাল ধরে শুনে আসছি চোখ নাকি মনের কথা বলে। আমার চোখে কিছুই বলে না মুগ্ধ? আমার চোখ দেখে কি আজও সন্দেহ হয় তোমার? নিজেকে সামলে নিয়ে এবার বললাম, তাহলে আরোহীর সাথে কি আপনার, কি ছিল আপনাদের? কেন দুজনে রিলেশন থাকার পরেও আমাকে বিয়ে করলেন? আমি 2 হাত চুলের মধ্য দিয়ে শক্তভাবে চুল টেনে মাথা নিচু করে বললাম, আমি জাস্ট পাগল হয়ে যাব এসব ভাবতে ভাবতে। প্লিজ আমায় বলুন, আপনারা দুজন কি লুকাচ্ছেন? আয়েশ আমার চুল থেকে হাত দুটো সরিয়ে নিয়ে বলল, আরোহীর সাথে আমার কোনো রিলেশন ছিল না মুগ্ধ। আরোহী আমার চোখে শুধুই তোমার বোন, আর কিছুই না। তোমাকে পেতে আমাকে সাহায্য করেছে এটুকুই। আচ্ছা, আমাকে কি এতটা খারাপ পুরুষ মনে হয় তোমার, যে একটা মেয়ের সাথে রিলেশন করে তাকে কষ্ট দিয়ে তারই বোনকে জোর জবরদস্তি করে বিয়ে করব? আচ্ছা, আমার সাথে এতদিন থেকে কি তোমার তাই মনে হয়? আমি কি এতটাই ব্যক্তিত্বহীন জঘন্য পুরুষ যে কোনো নারীর মন ভাঙব? নারীর মনকে আমি সব থেকে বেশি রেসপেক্ট করি। নারীর মনের সাথে পৃথিবীর কোনো কিছুরই তুলনা হয় না। সৃষ্টিকর্তা কত যত্ন নিয়ে নারীর মন সৃষ্টি করেছেন। এত মায়া, এত মমতা, এত ভালোবাসা নারীর মনে থাকে, যার 1000 ভাগের 1 ভাগও পৃথিবীতে নেই। নারীর মনে যে পুরুষ আঘাত করে, সে পুরুষের মৃত্যুদণ্ড হওয়া উচিত। নারী আছে বলেই পুরুষ মানুষ পরিপূর্ণ। নারী আছে বলেই পুরুষের অস্তিত্ব আছে পৃথিবীতে। নারীর ভালোবাসায় একটা পুরুষ পৃথিবীর সর্বোচ্চ সুখ অনুভব করতে পারে। একজন মা, একজন স্ত্রী, একজন বোন, সবার নিখুঁত ভালোবাসা পেয়ে একটা অগোছালো পুরুষ নিজেকে গুছিয়ে নিতে পারে। নারী মানেই ভালোবাসা। যে পুরুষ একজন নারীর প্রকৃত ভালোবাসা পেয়েছে, সে পুরুষকে সুখের জন্য আর সামনে পেছনে তাকাতে হয়নি। ভালোবাসাময় ওই নারীরা সাথে থাকলেই সারাক্ষণ ভালোবাসা অনুভব হয়। নারী পুরুষ মিলেই সুন্দর পৃথিবী। দেখুন, আমি এত কিছু শুনতে চাই না। আমাকে শুধু এটুকু বলেন, আরোহীর সাথে কি আপনার? আরোহী কার সাথে রিলেশন করতো? ব্যাস এটুকুই জানতে চাই। আরোহীর সাথে আমার অত্যন্ত ভালো রিলেশন, সেটা তোমার জন্য। শোনো, আমি একটু বুঝতে শেখার পর থেকেই মা বলতো কোথাও প্রেম করার প্রয়োজন নেই। তোমার জন্য মেয়ে দেখে রেখেছি। মায়ের কথায় অনেক আপত্তি জানিয়েছিলাম আমি। চিনি না, জানি না এমন একটা মেয়েকে কেন বিয়ে করব। একদিন দেখলাম আরোহী আমাদের বাড়িতে। মা পরিচয় করালো, এটা আরোহী, মেয়ের কাজিন। সেখান থেকে আমাদের টুকটাক কথা হতো। বসন্ত উৎসবের দিন মা বলল, যাও মেয়ে দেখে আসো, দেখে পছন্দ না হলে আমি আর জোর করব না। বসন্ত উৎসবে অনেক মানুষের ভিড়ে আরোহী আমাকে ইশারায় দেখালো তোমাকে। তোমার হলুদ শাড়ি, লাল লিপস্টিক, মাথায় ফুলের ব্যার, আমার ব্যাস একবার দেখে কাজ হয়ে গিয়েছিল। আমার বসন্তটা তুমিময় বসন্ত হয়ে গেল। দূর থেকে কতগুলো ছবি তুলেছিলাম। আমি অবাক হয়ে তাকিয়ে দেখেছিলাম, নারী এতটাও মায়াবতী সুন্দরী হতে পারে। নামের সাথে চেহারার দারুণ মিল পেলাম। আসলেই তুমি মুগ্ধতায় ভরপুর ছিলে। প্রথম দেখাতে ভীষণ ভালো লেগে যায়। এদিকে মায়েরও দীর্ঘদিনের পছন্দ।
তোমাকে নিয়ে ভাবতে ভাবতে একতরফা ভীষণ ভালোবেসে ফেললাম। তবে তোমার তখন অভির সাথে রিলেশন। অবিতে মগ্ন তুমি, আমার মতো হ্যান্ডসাম ছেলে তো তোমার চোখেই বাঁধলো না। আমি যখন জানলাম তোমার অন্য জায়গায় রিলেশন আছে, আমি বাদ দিয়ে দিলাম তোমাকে নিয়ে ভাবনা। ভেবেছিলাম কারো ভালোবাসা কেড়ে নেওয়া উচিত নয়, তোমার অধিকার আছে যাকে ভালোবাসো তার সাথে জীবন কাটানোর। কিন্তু তোমার মা বাবা, খালা খালু সবাই আমাকে বলল, মুগ্ধতা ছোট মানুষ ঠিক, আর ভুল বোঝার বয়স ওর হয়নি। নিজের জীবনে সঠিক মানুষ চয়েস করার ক্ষমতা মুগ্ধতার হয়নি। মুগ্ধতা যে ছেলের সাথে রিলেশনে আছে ছেলেটা ভালো নয়, ছেলেটার চরিত্রের সমস্যা আছে। মুগ্ধতার ওই ছেলের সাথে বিয়ে হয়ে গেলে মুগ্ধতার জীবনটা নষ্ট হয়ে যাবে। খোঁজখবর নিয়ে জানতে পারলাম ছেলেটা সত্যি খারাপ, কিন্তু কে তোমাকে বোঝাবে তখন? তুমি কি বুঝতে চাইতে তোমাকে ভালোবাসি আর তোমার জীবনটা যাতে নষ্ট না হয় তাই আরোহী তোমার ফ্যামিলির বাকি সবাই মিলে বিয়ের প্ল্যান করে তোমাকে বিয়ে করেছি। আচ্ছা, আমি কি ভুল করেছিলাম মুগ্ধতা? সেদিন যেটা করেছিলাম অন্যায় করেছিলাম, কিন্তু আমার জায়গায় দাঁড়িয়ে কি সেদিন ওই ভুলটা করা ছাড়া আর কোনো উপায় ছিল? সেদিন ওই ভুলটা না করলে কি একজন প্রেমিক হিসেবে নিজের দায়িত্ব পালন করতে পারতাম? মুগ্ধতা, আরোহী সহ বাকি সবাই যা করেছে তোমার ভালোর জন্য। বিলিভ মি, শুধু তোমার জন্য সেদিনের করা অন্যায় শাস্তি তুমি চাইলে আজ আমায় দিতে পারো। বলো কি শাস্তি আমাকে দিতে চাও মুগ্ধতা? আমি মাথা পেতে নিব। আজ নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। পরিবারের মানুষগুলোকে চিনতে ভুল করেছি আমি। আজ বুঝতে পারছি মা বাবার থেকে বেশি সন্তানের ভালো আর কেউ চাইতে পারে না। আয়েশের দিকে তাকিয়ে ভাবছি এক জীবনে কতটা পুণ্য করলে আয়েশের মতো জীবন সঙ্গী পাওয়া যায়। আমি কি কোনো দিক থেকে আয়েশের যোগ্য? সেদিন যার প্রতি ভীষণ রাগ আর ঘৃণা হয়েছিল, আজ তার প্রতি সীমাহীন রেসপেক্ট আমার। আয়েশের তুলনা সত্যিই কারোর সাথে করা সম্ভব নয়। আমার জীবনটা ছন্ন ছাড়া হয়ে যেত। আয়েশ আমার সব অবহেলা মেনে নিয়ে অপেক্ষায় ছিল আমার ভালোবাসার। মাঝে মাঝে ভীষণ আনন্দেও কান্না আসে। আমার এবার তাই হলো। আয়েশের ভালোবাসার গভীরতার কথা ভেবে ভীষণ কান্না পাচ্ছে। নারীকে এতটা সম্মান করে যে পুরুষ, সে পুরুষ সত্যিই মহান। আবারও কেঁদে দিলাম আমি। আয়েশ আবার আমার মাথাটা ওর বুকের সাথে নিয়ে আমাকে জড়িয়ে ধরে পড়ল। হৃদয়ের স্পন্দন শোনো তুমি মুগ্ধতা, প্রতিটা স্পন্দনে তোমার জন্য ভালোবাসার কথা বলছে। ঠিক এভাবেই আমার বুকের বাঁ পাশে তুমি থাকবে। আমার আবেগপ্রবণ কান্না যেন থামছেই না। আয়েশ এবার দুষ্টুমি করে বলল, আমি কি আদর করছি না কান্না থামাচ্ছ না? আরে বাবা, করবো তো আদর। তোমার হাজবেন্ড অনেক রোমান্টিক একটা ছেলে, একদম কেঁদো না। এবার আমি কান্নার মাঝে হেসে দিয়ে বললাম, এত ফাজিল কেন আপনি? তোমার মুখে এই কথাটা শুনতেই আমার সব ফাইজলামি অনেক কিউট লাগে। তুমি যখন লজ্জা পেয়ে এভাবে কথা বলো। দেখছেন আমি কাঁদছি অন্য কারণে, আর আপনি উল্টো পাল্টা বলছেন। আয়েশ আমার কপালে চুমু দিয়ে বলল, আর কেঁদো না কখনো, ভুলেও কেঁদো না, আমি আছি তো। আয়েশের দিকে এবার স্নিগ্ধ নয়নে তাকালাম। আমার ভেতরে আর কোনো চিন্তা নেই, দুঃখ নেই, কষ্ট নেই। রিল্যাক্সড ভাবে তাকিয়ে রইলাম। আয়েশ আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, যাও আরোহীর কাছে যাও, কথা বলো গিয়ে। আরোহীকে প্লিজ কখনো বলবেন না যে মাইন্ড করেছিলাম আপনি আর আরোহীকে নিয়ে। আয়েশ মিষ্টি হাসলো। সে হাসির দিকে তাকিয়ে ভীষণ রকমের ক্রাশ খেলাম আমি। তার মুখের হাসি যেন সর্বশ্রেষ্ঠ হাসি। এদিক ওদিক তাকিয়ে আরোহীকে কোথাও দেখলাম না। অয়নের রুমের দিকে গিয়ে দেখি দুজনে চা খাচ্ছে আর হাসছে। আমি একটু শব্দ করে গলা ঝেড়ে নিয়ে বললাম, আমি কি চায়ের পার্টনার হতে পারি? অয়ন আর আরোহী দুজনেই হাসি মুখে তাকালো। আমাকে দেখেই বোধহয় দুজন একটু বেশিই খুশি হলো। অয়ন খুব এক্সাইটেড হয়ে বলল, আরে ভাবি, এসো এসো, চা খাবে তুমি? তুমি খেলে আমি এক্ষুনি বানিয়ে এনে দেবো। নিরীহ দুলাভাইটাকে এইভাবে অত্যাচার করে আসলি, তাই তো? আরোহীর দিকে তাকিয়ে ভীষণ অনুশোচনা হচ্ছে। কিছুক্ষণ আগে মিসবিহেভ করে ফেলেছি। মন খারাপ করে আরোহীকে বললাম, রাগ করেছিস আরোহী? কান ধরে পড়লাম আসলে। আরোহী আমাকে থামিয়ে দিয়ে বলল, কোনো কিছুর জন্য তোকে কৈফিয়ত দিতে হবে না। আমরা তোর আপনজন। রাগ হলে আমাদের সাথেই চেল্লাবি, এটাই রুলস। সত্যিই রাগ করিসনি? না ভাবি, তোমার বোন এমনিতে দুরন্তর আছে, তবে মেয়ে ভালো কিন্তু।
অয়ন আর আরোহীর মাঝে দেখছি বেশ মিল হয়েছে। অয়ন আজ আরোহীর প্রশংসা করছে, ব্যাপারটা বেশ ভালোই লাগলো। 10 দিন পর আয়াস ছুটি নিল। আয়াসের একমাত্র মামার মৃত্যুবার্ষিকী। আয়াসের মামা আর মামির নাকি একই সাথে মৃত্যু হয়েছিল, তবে সেটা সাধারণ মৃত্যু নয়, তাদের খুন করা হয়েছিল। মানুষ এত নিষ্ঠুর হতে পারে কিভাবে? সামান্য একটু ঝামেলায় মানুষ মানুষের প্রাণ কেড়ে নিতে পারে কিভাবে? আমি নতুন বউ, অনেক কিছুই জানি না, তবে শুনেছি অনেক ঘটনা আছে আয়েশের মামা মামিকে নিয়ে। আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা হলাম, সবকিছু গুছিয়ে নিয়ে। এইদিকে অ্যাডমিশনও শুরু হয়ে গিয়েছে। প্রিপারেশন ভালো নেই, তবুও আয়েশের ইচ্ছা আমি যেন সব জায়গায় পরীক্ষা দিই। আমরা একই প্রাইভেট কার ভাড়া করে গাজীপুর পৌঁছলাম। গাড়ি এসে সোজা আয়েশের বাড়ির গেটে থামলো। আয়েশের মা বাবা আমাদের জন্য গেটে অপেক্ষা করছিলেন। গাড়ি থেকে নামতেই আয়েশের আম্মা আমাকে জড়িয়ে ধরলেন। শাশুড়িও এত ভালো হয় আগে জানতাম না। নিজের মায়ের কাছে আছি নাকি শ্বশুর বাড়ি আছি বুঝতেই পারি না। বাড়িতে প্রবেশ করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শাশুড়ির সাথে গল্প জুড়ে দিলাম। এতদিন যশোর কি কি করেছি সব গল্প করলাম। রৌদ্র উজ্জ্বল দুপুর